প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের শ্যাডো ক্যাবিনেটের দ্বিতীয় পর্ব, এবং আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন গুরুত্বপূর্ণ স্কলার অর্থনীতি বিষয়ে। আমরা আলোচনা করব অর্থনীতি বিষয়ে অধ্যাপক আনিস চৌধুরীর সাথে। আমি তার আগে অধ্যাপক আনিস চৌধুরীকে আমাদের দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিই। আনিস চৌধুরীর পরিচয় যদি আমরা দিতে চাই তাহলে অনেক সময় লাগবে, কিন্তু খুব অল্পে যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে যে অধ্যাপক আনিস চৌধুরী একজন খুবই বিখ্যাত ম্যাক্রো ডেভেলপমেন্ট এবং পলিটিক্যাল ইকোনমিস্ট। বর্তমানে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার এমিরেটাস প্রফেসর। তিনি সারা জীবন নানা কাজে যুক্ত ছিলেন, এর মধ্যে কনসালটেন্সি করেছেন জাতিসংঘে, ইউএনডিপিতে, আইএলওতে করেছেন, এফএওতে করেছেন। তিনি বই লিখেছেন, প্রচুর রিসার্চ আর্টিকেল আছে, এবং শুধু শুধু ইকোনমিক্সের বিষয় নিয়ে নয়, তিনি রাজনীতির বিষয়েও বই লিখেছেন। আমরা সেই প্রসঙ্গে পরে আসব। বাংলাদেশের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। আজকে আমরা আনিস ভাইয়ের কাছ থেকে শুনবো বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, বিশ্ব অর্থনীতির যে অবস্থা, এবং বাংলাদেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা বলে প্রফেসর ইউনূস কয়েকদিন আগে উনার জাতির উদ্দেশ্যে ভাষণে উল্লেখ করেছেন, সেই ভঙ্গুর অবস্থাটা আসলে কতটুকু ভঙ্গুর এবং সেখান থেকে উত্তরণের পথগুলো কি কি, সেটা আমরা আজকে আলোচনা করব। আনিস ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ পিনাকিদা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জাতিসংঘে আমি কনসালটেন্সি করেছি এবং জাতিসংঘে আমি রেগুলার পদে কাজও করেছি। আমি সুযোগ হয়েছে আমার, আমি যে আমাদের ব্যাংককে যে এসক্যাপ অফিসটা আছে, রিজনাল হেডকোয়ার্টার, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ান প্যাসিফিক, ওখানে আমি ইকোনমিক ডিভিশনের প্রধান ছিলাম, স্ট্যাটিস্টিক্স বিভাগের প্রধান ছিলাম। এটা আমার জন্য একটা রেয়ার অপরচুনিটি ছিল। এই কারণে বলছি, আমি জিনিসগুলিকে বাইরে থেকে এবং সামগ্রিকভাবে দেখার সুযোগটা পেয়েছি। আসলেই খুবই ভঙ্গুর অবস্থা। এই ভঙ্গুর অবস্থার পেছনে দায়ী হচ্ছে 1970-71 সাল থেকে যে পর্যন্ত আমরা ব্র্যাটন উডস সিস্টেম যেটা বলি, সেটা হচ্ছে ডলারের মাধ্যমে বিশ্ব বাণিজ্য চলবে, এবং সেই ডলারের একটা গোল্ড ব্যাকিং ছিল। সেই গোল্ড ব্যাকিংটা 71 থেকে আর নেই। নিক্সন সেই ইউএসএ যে প্রতিজ্ঞা ছিল যে তারা ডলারকে স্টেবল রাখবে, সেই স্টেবল রাখবে থ্রু গোল্ড ব্যাকিং, সেটা তারা রাখতে রাজি না। যার ফলে আমরা এখন একটা নন সিস্টেমের মধ্যে আছি। নন সিস্টেমের মধ্যে থাকাতে আমাদের আস্থা ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির প্রতি আমাদের আস্থা হারিয়ে ফেলেছি আমরা। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে ডিরেগুলেশনগুলি যে হয়েছে, বিশ্বে যে বিভিন্ন ডিরেগুলেশন হয়েছে, সেখানে আর এখন পুঁজি যে পুঞ্জীভূত হয়েছে, ধন পুঞ্জীভূত হয়েছে, সেখানে আপনার এই যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলির ক্ষমতা অনেক বেড়েছে। ডিরেগুলেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? এই যে রাষ্ট্রের যে আগে একটা নিয়ন্ত্রণের যে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে অনেকটা খর্ব করা হয়েছে। ক্ষমতাগুলোকে খর্ব করেছে কর্পোরেট গুলো, তাদের অধিক। এখানে যেটা হয়েছে, প্রথমে হয়েছে বিজাতীয়করণ, প্রাইভেটাইজেশন হয়েছে। আপনি যে জাতীয় সম্পদ গত 100 বছর 50 বছর ধরে যেটা সৃষ্টি করেছেন, মনে করেন আপনি এই যে ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, পোর্টের ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো জনগণের সম্পদ। এই রাষ্ট্রই এটা তৈরি করেছে, রাষ্ট্রেরই সম্পদ, এবং এটা থেকে আয় যেটা সেটা রাষ্ট্রেই যেত, এবং সেই দিয়ে মানুষকে আপনি সেবা দিতেন। এখন সেই সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ আমি বলবো, সেই সম্পদগুলিকে আপনি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দেওয়া হয়েছে কি মানে কি, আপনার অত্যন্ত নিম্ন প্রাইসে এগুলিকে বিক্রি করেছে। বিক্রি করে হয়তো প্রথম বছর আপনি আমরা যে গল্প পড়েছিলাম যে সোনার ডিম পাড়া যে গুজ,
তাকে আপনি একদিনে সব সোনার ডিম নেবেন, সেজন্য সোনার গুজকে আপনি জবাই করে দিলেন। সোনার হাঁস। হ্যাঁ, সোনার হাঁস। এই জিনিসটাই হয়েছে যে আপনার এই যে কর্পোরেশন গুলিতে ওরা বললো ওরা ইনভেস্টমেন্ট করবে, আমাদের আর চিন্তা করতে হবে না, আমরা ওখান থেকে ওদের কাছ থেকে ট্যাক্স পাবো, ওদের আমাদের চলবে। আমরা এই আলোচনায় হয়তো যাব আবার, মানে আমার ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গে হয়তো কিছুটা আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করতে হবে, কারণ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এটা ইকোনমির একটা অন্যতম ড্রাইভার, একটা রাষ্ট্রীয় ইকোনমির। আর ধরেন একটা রাষ্ট্রীয় সম্পদ যদি বলেন যে ধরেন আমাদের কাপ্তাই বাঁধ, এটা আমরা করেছি অনেক আগে, হ্যাঁ, এটার তো ডেপ্রিসিয়েশন হতে 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 তার ভ্যালু তো জিরো। এখন যাই হোক, আমরা ওই প্রসঙ্গে পরে আসবো। আমরা আপনার আলোচনায় যেটা বুঝতে পারলাম যে বিশ্ব অর্থনীতির অবস্থা কয়েকটা কারণে খারাপ। প্রথমত ডলারের যে মূল্যমান সেটা যখন বিচ্যুত করা হলো সোনা থেকে, তখন ডিলিঙ্ক করা হলো সোনা থেকে, তখন থেকে এটা শুরু হয়েছে এবং তারপর থেকে এই নানা ধরনের অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটা কমিয়ে যাওয়ার কারণে কর্পোরেশন গুলো লাভ বেড়েছে এবং বেসরকারি খাতগুলো শক্তিশালী হয়েছে এবং এর ফলে ধন বৈষম্য বেড়েছে, দারিদ্র্য বেড়েছে। এই তো, আমি কি ঠিক বললাম? ঠিকই বলেছেন। আচ্ছা। এবং এতে করে আমাদের এখন যেটা হয়েছে যে কথা আমি যে আসছিলাম যে ট্যাক্স পাওয়া নিয়ে, আমার রেভিনিউ যে আমাদের ফ্লো যেটা ছিল সেটা কমে যাওয়াতে প্রত্যেকটি দেশে এখন আপনার ঋণের পরিমাণ বেড়ে গেছে। আপনি যদি আমেরিকার দিকে দেখেন, আমেরিকাতে আপনার অ্যাবাউট এই যে বিগিনিং অফ 1980s অ্যাবাউট $10 billion ন্যাশনাল ডেট ছিল। এখন এটা হয়ে গেছে 34 ট্রিলিয়ন, 10 বিলিয়ন থেকে $34 ট্রিলিয়ন ন্যাশনাল ডেট। আচ্ছা, এই প্রসঙ্গে আসি। এই প্রসঙ্গে আপনার একটা ইন্টারেস্টিং আর্টিকেল গত বছর ছাপা হয়েছে, ক্রনিকলস অফ ডেট ক্রাইসিস ফোরটোল্ড নাম দিয়ে। আমি জানি না এটা আমরা দেখাতে পারবো কিনা, যদি এটা দেখানো সম্ভব হয় স্ক্রিনে তাহলে দেখিয়ে দিলে আমাদের দর্শকেরা এটা পড়ে ফেলতে পারতো। তার মানে আপনি ঋণ সংকটের কথা এটা বলছেন, যে আগে থেকেই বলছেন, ভবিষ্যৎবাণী করছেন যে ঋণের কারণে একটা সংকটে পড়তে যাবে। এটা আমার একটু জানারও আগ্রহ ছিল, কারণ অর্থনীতির ছাত্র হিসাবে ঋণকে তো আমরা কখনোই নেগেটিভলি দেখি না, মানে কখনোই বলবো না, আমরা ঋণকে সাধারণভাবে নেগেটিভলি দেখি না। মানে ঋণ নেওয়াটা খারাপ কেন? ঋণ নিয়ে তো আমি সম্পদ সৃষ্টি করি, ঋণ নিয়ে আমি একজন উদ্যোক্তা, একটা শিল্প সৃষ্টি করে, কর্মসংস্থান সৃষ্টি করে। রাষ্ট্র ঋণ নেয়, ঋণের তো দরকার আছে, ঋণ ছাড়া চলবে কিভাবে? না, খুবই মানে ঋণ কেন নেগেটিভ হবে? গুরুত্বপূর্ণ অবজারভেশন। আপনি যে অবজারভেশনটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন। এবং ঋণ নেওয়াটা, ঋণ ইটসেলফ ইজ নট, আমি বলছি না যে ভুল, কিন্তু ঋণটা যে আপনি বললেন উদ্যোক্তারা ঋণ নিয়ে সেটা একটা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে হবে। এখন সেটা যদি না হয় তাহলে আপনি ঋণ নিয়ে করবেনটা কি? আপনি তো ঋণগ্রস্ত হয়ে ওইটা যে প্রোডাক্টিভ কাজে ইউজ না করেন তাহলে আপনি তো এটা ফেরত দিতে পারবেন না। আপনি এক ঋণের বোঝা বাড়তে থাকবে, আপনি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। তাই হয়েছে। আমি যদি বাংলাদেশের কনটেক্সটেই ধরি, এটাকে আমি বিশ্ব রাজনীতি দিকে গেলাম না, আপনি এখানে রিইনভেস্টমেন্ট হয়নি, আপনার শেয়ার এই যে আপনার সিওদের বেতন বিশ্ব যদি দেখি আমি গ্লোবালি কয়েকশো গুণ বেড়েছে সাধারণ কর্মচারীদের তুলনায়। তাহলে আপনি প্রোডাক্টিভলি ইউজ হচ্ছে না ওখানে। বাংলাদেশের ক্ষেত্রে যে হয়েছে সেখানে চুরি হয়েছে প্রচুর এই টাকা। এই যে আপনি ঋণ এনেছেন কিন্তু ঋণটা আপনি ব্যবহার করেছেন চুরির কাজে, আপনার প্রজেক্ট সিলেকশন ঠিক হয়নি, আপনি যেটা 100 টাকায় করতে পারতেন সেটা দেখেছে 500 টাকা লেগেছে, 400 টাকার আপনি কি করে করবে? এবং শুধু তাই না, এই টাকা আবার বাইরে চলে গেছে। এই টাকা যদি আবার দেশেও কোনো জায়গায় রিইনভেস্টমেন্ট হতো তাহলে মানে আপনি হয়তো ওই প্রজেক্ট থেকে আসেনি, অন্য জায়গা থেকে আসতো, সেই জিনিসটাও তো হয়নি। আমাদের দেশের সমস্যা হয়েছে, আমি এটাকে যদি আমি এখন
লোকাল লেভেলে নিয়ে আসি, আপনি যেটা বললেন গ্লোবাল ক্রাইসিস থেকে কি করে লোকাল ক্রাইসিসে আসে, এই গ্লোবাল ক্রাইসিস সব দেশকে কিন্তু একইভাবে এফেক্ট করে না। করে না। যারা যাদের অবকাঠামোটা শক্ত আছে সেখানে আপনার ওটা এত এফেক্ট। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই আমাদের অঞ্চলে 1997-98 এই যে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা বলি হয়েছে, কেউ এটা প্রিডিক্ট করেনি, কারণ সবাই বলছিল যে আসিয়ান কান্ট্রিগুলি হাই গ্রোথ হচ্ছে, ইস্ট এশিয়ার মিরাকেল হচ্ছে, সবাই ওই ইয়েতে একটা মরিচিকার মধ্যে ছিল। এই ক্রাইসিসটা ওভারনাইট কি করে হলো এটা নিয়ে অনেক এই বিতর্ক আছে, কনস্পিরেসি থিওরি আছে, কিন্তু সব দেশ একইভাবে এফেক্টেড হয়নি। ইন্দোনেশিয়া হচ্ছে ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি, আর সাউথ কোরিয়া ছিল লিস্ট এফেক্টেড কান্ট্রি। এই দুটো কান্ট্রির আমি তুলনা দিচ্ছি আপনাকে। সাউথ কোরিয়া যখন হলো, সাউথ কোরিয়া বাই দেন ডেমোক্রেটাইজ হয়ে গেছে। লেট 80s থেকে সাউথ কোরিয়া, তাইওয়ান ওরা সাকসেসফুলি ডেমোক্রেটাইজ করেছে। জনগণ যখন ক্রাইসিস সময় তাদের বাড়িতে যে বৌদের যে আপনার স্বর্ণ থাকে, তার মধ্যে আমাদের বান কি মুন তখন সাউথ কোরিয়ার ফরেন মিনিস্টার, ওরা ঘর থেকে স্বর্ণগুলি এনে এনে তারা সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে লাগলো। রিজার্ভ চলে গেছে, আমাদের স্বর্ণ আছে, বাড়িতে বাড়িতে স্বর্ণ আছে সবাই। তাহলে কেন করলো? অথচ ইন্দোনেশিয়াতে হলো না। ইন্দোনেশিয়া ক্রাইসিসে ওয়াজ এফেক্টেড। ইন্দোনেশিয়া ছিল ডিক্টেটরশিপ, আর ওখানে ছিল গণতন্ত্র। এখানেই গণতন্ত্রের মূল্য। সেখানে মানুষ ফিল করলো যেটা আমার দেশ, আমার স্টেক আছে, এখানে আমার রাইটস আছে, আমার অধিকার আছে, আমার অধিকার পূর্ণ হয়। আর ওখানে আমার অধিকার, ওখানে কুক্ষিগত কিছু লোক ধন সম্পদ ইয়ে করেছে, চুরি করেছে, পাচার করেছে, ন্যাচারালি মানুষ সেখানে পার্টিসিপেট করেনি ওই সংকট উত্তরণে। সেখানে আমরা দেখলাম সরকারের পতন হয়েছে, দেশ ভেঙে গেছে। আমরা এটা ভালো খারাপের দিকে যাচ্ছি না, আমি যেটা বলছি। এবং ইন্দোনেশিয়া বেঁচে গেল, বলকানাইজ হলো না। তখন এটা বলা হলো বলকানাইজ হবে কিনা, যেটা আমরা ইউগোস্লাভিয়াতে দেখেছি, সেটা হলো না। এটা একটাই কারণ, তারা কুইকলি ডেমোক্রেটাইজ করতে পেরেছিল। দ্যাট ওয়াজ, এবং এখন তারা গণতন্ত্রকে সংহত করতে পেরেছিল। এই কারণটা খুবই ইম্পর্টেন্ট বুঝার। একটা দেশ, আমাদের দেশে কেন সিচুয়েশন আরো ভঙ্গুর, সেটা হচ্ছে আমরা ইনস্টিটিউশনগুলি ধ্বংস করেছি, আমরা গণতান্ত্রিক অধিকার। আমি ওই প্রসঙ্গে আসবো। আমি জাস্ট ঋণের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। মানে আমি তো প্রচুর ধরনের মেসেজ পাই। তো আমি এরকম এক ভদ্রলোকের কাছ থেকে মেসেজ পাই এরকম, যে বাংলাদেশের এত ঋণ হয়ে গেছে, এত ঋণ হয়ে গেছে, কিভাবে আমরা শোধ করবো? আপনার মাথায় কেন শোধ করার চিন্তা আসলো? হ্যাঁ, মানে চায়নার ঋণ নাই, চায়নার নিজের ঋণ আছে, আমেরিকার ঋণ আছে। হ্যাঁ, এখন তো ঋণ নেওয়ার প্রবলেমটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা ঋণটা নিচ্ছি, ঋণটা নিয়ে কিরকম কাজে লাগাচ্ছি, এবং ঋণটা আসলে কোথায় থেকে নিচ্ছি। ধরেন আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিই, হ্যাঁ, ইটস এ ফর্ম অফ রিইনভেস্টমেন্ট, যেটা ওয়েস্ট নিয়ে গেছে আমাদের সারপ্লাস, সেটা আবার দিচ্ছে আমাদেরকে খুবই স্বল্প সুদে। প্রবলেম হয়ে যায় যে, যেটা আপনিও বলেন, যে প্রবলেম হয়ে যায় আমরা যখন ক্যাপিটাল মার্কেট থেকে ঋণ নেই, অনেক হাই ইন্টারেস্ট এবং আনফেভারেবল কন্ডিশনে যখন ক্যাপিটাল মার্কেট থেকে লোন নেই, তখন প্রবলেম হয়। তাই তো? এটা তো আপনারও কথা, তাই না আনিস ভাই? সেটা একটা দিক আছে। তবে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর ঋণ যে সবসময় আপনার জন্য সুবিধাজনক তা না, কিন্তু তারা আপনাকে আমার জন্য সুবিধাজনক না। এটা সুবিধাজনক, তারা আপনার অর্থনীতিতে তারা যে সমস্ত কন্ডিশনের ঋণ দেয়, এই কন্ডিশনগুলি নন নেসেসারিলি আপনার জন্য সুবিধা হবে। যেটা আমরা দেখেছি যে এটা এই যে 1980s যে ডেট ক্রাইসিস গুলো হয়েছিল ইয়েতে ল্যাটিন আমেরিকা, এবং তারপরে তারা যে এই যে মুক্ত বাজারের যে কনসেপ্ট নিয়ে আসলো, ডিরেগুলেশন, প্রাইভেটাইজেশন, এগুলো করলো, বললো যে এতে করে আপনার ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে। আমরা এটা ওয়ার্ল্ড ব্যাংকেরই এই যে রিসার্চে এসেছে, আপনার এই যে এটাকে বলা হয়
2 decades of lost development, এটা আফ্রিকাতে হয়েছে, আপনার ল্যাটিন আমেরিকাতে হয়েছে। যারাই ওই ওয়ার্ল্ড ব্যাংক IMF এর লোন নিয়ে ওই প্রোগ্রামগুলিকে ইমপ্লিমেন্ট করেছে, সেখানে তারা দেখা গেল যে 2 দশক ধরে ওদের ইকোনমি গ্রোথ তো হয়নি, নিচের দিকে চলে গেছে, ডিইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে গেছে কান্ট্রিগুলি, ডিইন্ডাস্ট্রিয়ালাইজ, তারা সম্পূর্ণ বিশ্ব অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখন নিজস্ব কোনো সাস্টেনেবল কোনো সামান্যতম ক্রাইসিসকে তারা ঠেকা দিতে পারে না। না মানে এটা এই কি একটা পরিপূর্ণভাবে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর লোনকেই এটার জন্য দোষ দেওয়া যায় পরিপূর্ণভাবে? আমি মনে করি পরিপূর্ণভাবেই। যারা এটা রিসার্চ করেছে তারা ভিকটিমকে অপরাধ, মানে আপনাকে ডাক্তার বললো যে আমি ওষুধ ঠিকই দিয়েছিলাম, আপনি ওষুধ ঠিক মতো খাননি, ঠিক পরিমাণে ডোসেস নেননি, হ্যাঁ, এখন ওই দোষটা ওদের উপর এসে চাপ পড়ছে। কিন্তু আপনি যদি সিরিয়াস রিসার্চ করেন দেখা যায় যে সরি, একটা তো ইয়ে আছেই যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর ঋণ নিয়ে আমাদের দেশে এক ধরনের মানে আপনার আমার দুইজনেরই যেহেতু লেফট ব্যাকগ্রাউন্ড আছে, এক ধরনের কমিউনিস্ট লেফট ক্রিটিসিজম তো আছেই, এবং তারা তো পছন্দ করে না, লেফটরা কমিউনিস্টরা তো পছন্দ করে না যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর লোন নেই। তো এখন যদি আপনাকে আমি বলি যে আপনার কি এই লেফট ব্যাকগ্রাউন্ড থেকে এই ইয়েটা আসছে যে না, আপনি প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে বললেন, আপনি এখন আবার ওয়ার্ল্ড ব্যাংক IMF এর লোনের বিরুদ্ধে বলছেন, এটা কি কোনোভাবে বাই এনি চান্স এটা কি কোনোভাবে না, আপনার না, সত্যিকার অর্থে না। আপনি যদি আমার ওই লেখাটা পড়েন, কোশ্চেন করলাম আপনাকে, না আমার ওই লেখাটা যদি পড়েন, এই লেখাটা এখন বেশ প্রসার পেয়েছে। আমি ওখানে সব ডেটাবেস, আপনি এই যে এই 1960 সনের বিগিনিংয়ে তখন অনেক বিতর্কের পরে জাতিসংঘে আপনি ডেভেলপ কান্ট্রিরা এগ্রি করলো 0.7% অফ দেয়ার ন্যাশনাল ইনকাম উইল বি গিভেন, দিবে আপনাকে ইয়ে হিসাবে, মানে এইড হিসেবে আসবে, ট্রান্সফার অফ, এই যেটা আপনি বললেন, যারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে তারা আমাদেরকে কিছু সাহায্য বলবো না আমি, তারা কিছু আমাদেরকে ফেরত দেবে। সেটা তারা এগ্রি করলো অনেক বিতর্কের পরে 1% অফ GDP আর GNP। সেটা পরে বলে না আমরা সরকারি ভাবে দেব 0.7 আর বাকি 0.3 বেসরকারি খাতে আসবে, সেইভাবে আমরা মোটামুটি 1% করে GDP। তখন যে সময় সিদ্ধান্ত নিয়েছিল তখন কিন্তু ওইটাই ছিল অ্যাকচুয়ালি 0.6% মতো আপনার আসতো এইড হিসাবে, সরকারি ভাবে আসতো। তো সেই জন্য ওটাকে 0.7 করা হলো, আচ্ছা ঠিক আছে, আর 10% পয়েন্ট বাড়ানো যাবে। এখন এটা তো কখনই হয়নি, এখন হচ্ছে এটার পরিমাণ হচ্ছে 0.3%। তাহলে আপনি কি আপনার প্রমিস রেখেছেন গত 60 বছরের প্রমিস? তো এখন তারা বলছে যে না, তোমরা সরকাররা হচ্ছে আপনার সরকারি ইয়ে করাপ্ট, সব সরকার, আমরা দেব না, আমরা এনজিওদেরকে দেব এই টাকাটা। এনজিওরা পায়নি। তো এনজিও মুভমেন্ট শুরু হলো 1980s থেকে, টু আন্ডারমাইন দি স্টেট। হ্যাঁ, তো এটা করলেন আপনি। আবার আরেকদিক থেকে আনিস ভাই, আরেকদিক থেকে যে ধরেন চাইনিজ লোনের বিরুদ্ধেও তো এক ধরনের ক্যাম্পেইন আছে, চাইনিজ ডেট ট্র্যাপ বলে তো একটা ক্যাম্পেইন, বড় ধরনের ওয়েস্টে ক্যাম্পেইন আছে যে, এবং শ্রীলঙ্কার যে বিক্ষোভ এবং সরকার পরিবর্তন, এটার পেছনে চাইনিজ ডেট ট্র্যাপের একটা বড় রোল ছিল বলেও অনেকেই বলার চেষ্টা করেছেন। তো এই প্রসঙ্গে আপনার মতামতটা কি? মানে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আমার মতামত একটা ইয়ে আছে, চাইনিজ ডেট ট্র্যাপ নিয়েও, চাইনিজ লোন নিয়েও একটা প্রবলেম আছে। তাহলে আপনি চাইনিজ লোনটাকে কিভাবে দেখেন? চাইনিজ লোন এই যে 2-1 দিন আগে, মানে সপ্তাহখানেক আগে আপনার সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা ওপেনলি বলেছে আমরা এখানে কোনো ডেট ট্র্যাপ দেখছি না, চাইনিজ লোন আমাদের জন্য যে জিনিসটা ওয়েস্ট আমাদের সাথে প্রমিস করে করেনি, সেটা চাইনিজরা আমাদেরকে সাহায্য করছে। এটা আমি ইতিহাসে আর যাব না, কিভাবে আপনার এই যে জাম্বিয়া থেকে আপনার রেল লাইন তানজানিয়ার মধ্যে দিয়ে চায়না ইয়ে করেছিল এই শীতল যুদ্ধের সময়,
বানিয়ে দিয়েছিল ওখানে, ওগুলি আমি যাচ্ছি না ইতিহাসে। বা এখন যদি আমি শ্রীলঙ্কার ইয়েতে দেখেন, শ্রীলঙ্কার টোটাল ডেটের আপনার মোর দেন 50% হচ্ছে কমার্শিয়াল লোন, আর চাইনিজ ডেট হচ্ছে ক্যাপিটাল মার্কেট আপনার থেকে নেওয়া, ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটে এগুলি যেগুলো শর্ট টার্ম লোন, ম্যাক্সিমাম 10 বছরের ম্যাচুরিটি, হাই ইন্টারেস্ট রেট। এবং আপনি চায়না তো আপনার ওই আর্টিকেলে ক্যাপিটাল মার্কেটের লোন নিয়েও আপনি বলেছেন যে আসলে এটাই মূল ক্রাইসিসটার পিছনে কারণটা এটাই, ক্যাপিটাল মার্কেট। এটার জন্য যেটা একটু আমাকে কোশ্চেন, বলতে সুযোগ দেন এখানে, কেন না ক্যাপিটাল মার্কেট লোন আমি নিতে বাধ্য হচ্ছে? সাপ্লিমেন্টারি কোশ্চেন জেনে নিই আর কি। এটা হ্যাঁ, বাংলাদেশে কি ক্যাপিটাল মার্কেট থেকে লোন নিয়েছিল হাসিনা? খুব বেশি না বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশের সমস্যা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অফিসিয়াল লোন। আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে পরে আসবো, আপনার এটা শেষ করেন। তো বাংলাদেশে এটা যেটা বলছিলাম, যে এটা কারণ হচ্ছে একদিক থেকে আপনি আমাদের ডেভেলপমেন্ট নিড বাড়ছে, হুম একই সাথে আপনার এইডের পরিমাণ কমে গেছে। হুম তখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসলো যে না, আমরা ওই যে আপনার যেটাকে একটা তো পিপিপির কথা আপনি বললেন, ওটা একটা কনসেপ্ট, আর ওদের একটা কনসেপ্ট ডিফারেন্ট। আর যেটা বললেন ব্লেন্ডেড ফাইন্যান্স, আমরা এটা দিয়ে এই $1 বিলিয়ন এইডকে আমরা $1 ট্রিলিয়ন করব থ্রু ব্লেন্ডেড ফাইন্যান্স। মানে আমি এটাকে দিয়ে গ্যারান্টিড করব আপনার রিটার্ন, তাহলে প্রাইভেট সেক্টর থেকে প্রচুর লোন আসবে। ইকোনমিস্ট, যেটা আপনি লেফট ওরিয়েন্টেড কোনো ম্যাগাজিন না, ইকোনমিস্ট এটা সমালোচনা এসেছে। আমি আমার আর্টিকেলে আমি ডিটেলে যাচ্ছে না, রেফারেন্স গুলো আছে যারা পড়তে চান, সেখানে দেখা যাচ্ছে এই প্রমিসটা সম্পূর্ণ ইয়ে হয়েছে, মানে ফলপ্রসূ হয়নি। আপনার এই $1 বিলিয়ন $1 ট্রিলিয়ন হয়নি। ডেভেলপিং কান্ট্রিগুলির আপনার ইনভেস্টমেন্ট নিড পরিপূর্ণ ইয়ে হয়নি। তখন তারা বললে যে তোমরা তো ক্যাপিটাল মার্কেটে পাও, যেভাবে আফ্রিকা হচ্ছে আপনার মোর দেন 60% অফ দ্য অ্যারেবল ল্যান্ড এগ্রিকালচার আফ্রিকাতে। আফ্রিকা কখনো ফুড শর্টেজ কান্ট্রি ছিল না। আপনি আফ্রিকা গিয়ে বললেন আর তোমাদের এগ্রিকালচার তো ইনভেস্ট করার কোনো দরকার নেই, তোমরা ওয়ার্ল্ড মার্কেটে আরো চিপার পাবা, এই করে ওদের এগ্রিকালচার শেষ করে দিলেন আপনি। তারপরে এটা আপনি ক্লিনটনের নিজস্ব উক্তি আছে, নিজস্ব স্বীকারোক্তি আছে যে কিভাবে হাইতিকে তারা ফুড ডিফিসিয়েন্ট করেছে, এবং এটাতে লাভবান হয়েছে কে? আরকানসা তার বন্ধুরা, ফার্মার বন্ধুরা। হ্যাঁ, এই ক্লিনটন বলে যে অ্যাটলিস্ট সে স্বীকার করেছে, আই গো টু বেড এভরি নাইট উইথ দ্যাট গিল্ট ইন মাই মাইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্ব অর্থনীতি। আমরা একটু আবার দেশের দিকে ফিরে আসি আনিস ভাই। এখন চাইনিজ লোনের যে কথাটা বললেন, বাংলাদেশে শ্রীলঙ্কা অ্যাবাউট আমার মনে আমার অফ মাই হেড আমার এখন মনে ম্যাক্সিমাম মনে 17% মনে হয় চাইনিজ লোন এখানে টোটাল ইয়ের মধ্যে। বাংলাদেশে চাইনিজ লোনের ইয়েটাও খুব বেশি না। আপনার বাংলাদেশে এই যে অফিসিয়াল লোন, জাপানের থেকে লোন, ইউ থেকে লোন, তারপরে আপনার এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IMF নতুন এসেছে ADB এর লোন, এগুলো আমরা অফিসিয়াল লোন বলি। এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশে আপনি টোটাল লোনের যদি ধরেন $100 বিলিয়ন ইজ নট মাচ, খুব বেশি না, খুব বেশি না। প্রবলেমটা হচ্ছে আপনার মিসইউজ হয়েছে, চুরি হয়েছে, এটাই মানে এই $100 বিলিয়ন যদি বেশিরভাগটাই চুরি হয়ে যায়, তাহলে আমি এটা রিটার্ন দেবো কোত্থেকে? আর এটা আমি রিটার্ন দেবই বা কেন? হ্যাঁ, মানে হাসিনা চুরি করে নিয়ে যাবে, এটা কেন আমি কেন এটা সত্যি? যেটাকে আমরা বলেছি ওডিএস ডেট। এই কনসেপ্ট অফ ওডিএস ডেট কিন্তু আমেরিকাই চালু করেছিল। আপনার এই যে কিউবাতে যখন তারা স্প্যানিশ দিকে তারা করলো, করে কিউবাকে তারা স্বাধীনতা, মানে সকল স্বাধীনতা। এই প্রসঙ্গে আসবো আনিস ভাই, আমরা আমাদের আরো অনেক জরুরি প্রশ্ন আছে, আমরা ওইটা সেরে আসি। আমার পরের প্রশ্নটা হচ্ছে যে প্রফেসর ইউনূস তো তার বক্তব্যে বলেছেন যে উনি সার্ককে রিভাইভ করবেন, এবং সার্ক তো চালু করেছিলেন জিয়াউর রহমান, এবং খুবই প্রমিস নিয়ে চালু হয়েছিল। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমি কিন্তু সার্কের একটা বডির মেম্বার ছিলাম আর কি। মানে আমি তো ডাক্তারদের একটা অর্গানাইজেশন ছিল ক্যান্সার স্পেশালিস্টদের, তো ওই ক্যান্সার স্পেশালিস্টদের সার্ক সেক্রেটারিয়েট থেকে আমরা একটা সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্ট করেছিলাম।
তো ওই সময় সার্কের সাথে একটা কাজ করার সুযোগ হয়েছিল আর কি, এবং এটা আমাদেরকে যথেষ্ট, বাংলাদেশের ক্যান্সার স্পেশালিস্টদেরকে যথেষ্ট হেল্প করেছিল তাদের এক্সপার্টাইজ বাড়ানোর জন্য এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোর জন্য। এনিওয়ে, তো এই যে আপনি তো ইয়েতে ছিলেন, আপনি তো ইউএনইএসসিএপির ইকোনমিক এবং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের হেড ছিলেন, ওইটারও হেড ছিলেন, এবং এশিয়ার ইকোনমি নিয়ে আপনি কাজ করেছেন ইউএন এর তরফ থেকে। সার্ক কেন এটা একটা ইকোনমিক কোঅপারেশনের চেহারা নিল না? নাম্বার ওয়ান, যেমন ধরেন আসিয়ানের মতো এটা নিতে পারতো। এবং আরেকটা কথা আমরা শুনছি যে এশিয়া, সাউথ এশিয়া কমন কারেন্সি, এই দুটো বিষয় নিয়ে একটু আমাদের দর্শকদেরকে কিছু বলবেন। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছে। আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনি এই প্রশ্নটা করেছেন। সার্কের যে পলিটিক্যাল ইকোনমিটা সেটা আপনারা সবাই জানেন, কিন্তু কমন কারেন্সির ইতিহাসটা অনেকে জানে না, আমাদের পলিটিক্যাল ইকোনমির ব্যাপারটা সবাই জানে হয়তো, কিন্তু তারপরে আপনি যদি একটু অল্প করে বলেন। সেটা হচ্ছে আপনি যেখানে সেখানে ভারতের যে আধিপত্যমূলক যে ব্যবহার এবং তার হেজিমনিক যে অ্যাটিটিউড, এবং সেই কারণেই মোটামুটি আপনার সার্ক সফল হতে পারেন, এটা এক বাক্যে বলা যায়। বিভিন্নভাবে তারা সার্ককে আন্ডারমাইন করেছে, এবং আমি ডিটেলে যাচ্ছি না। তাদের মেইন ইয়ে হচ্ছে পাকিস্তান যেন এখান থেকে কোনো বেনিফিট না পায়। এখন পাকিস্তান একটা সাউথ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দেশ, এবং ইকোনমি দিক থেকে যদি আমি তুলনা করি, কোনো অংশে ভারতের ইকোনমি থেকে দুর্বল ইকোনমি ছিল না ওই সময় যখন এই জিনিসটা সৃষ্টি করা হয়। এবং পরবর্তীতে অবশ্যই পাকিস্তানের অবস্থা খারাপ, ল্যাক অফ ডেমোক্রেসি ইজ দ্য মেইন প্রবলেম, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। তো এইখানে যেটা হয়েছে, আমি এখানে তারা পাল্টা একটা প্যারালেল একটা চিন্তাধারা তারা শুরু করলো আর্লি 2000 থেকে 2002 দিকে। তখন ভারতের যে ফরেন মিনিস্ট্রির আন্ডারে একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, বলা হয় যেটা RISS। এই RISS এর রিসার্চ ইনস্টিটিউটের থেকে তারা কিছু গবেষণাপত্র বের করলো, সেখানে হচ্ছে তারা সাউথ এশিয়াতে কমন কারেন্সি করা যায় কিনা। এবং তারা ইউরোপিয়ান কমন কারেন্সি তখন হয়ে গেছে, তখন একটা ইউফোরিয়া শুরু হয়েছে। সেই ইউফোরিয়াকে উপর ভর করে এটা তারা চিন্তা করবো, এটা ফ্লোট করলো। ফ্লোট করে তারা, ভেরি ইন্টারেস্টিং, এটা ভেরি লং স্টোরি। তো তারা কিছুদিন এটা সার্কের মাধ্যমে এটাকে তারা প্রমোট করার চেষ্টা করলো। সেটা তারা সার্কের একটা সম্মেলনে শ্রীলঙ্কা থেকে এন্ডোর্স করালো, নেপাল থেকে এন্ডোর্স করালো। এখন কমন কারেন্সি যদি হয়, এবং এই যে গত বছর বাংলাদেশে এটা ওরা একটা সাউথ এশিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশন করেছে, এটা করে বাংলাদেশে তারা গত বছরে নভেম্বর মাসে বাংলাদেশে কনফারেন্সে, সেখানেও কিন্তু একটা এজেন্ডা আইটেম ছিল সাউথ এশিয়া কমন কারেন্সি। ফরচুনেটলি বাংলাদেশের ইকোনমিস্টরা এখনো এটাতে অনবোর্ড না, তবে তারা রিয়েল কারণটা বুঝতে পারেনি। আমি উইথ অল রেসপেক্ট, তারা এমনি বলছে যে এটা টেকনিক্যালি এখনো ফিজিবল না, বাট এটা ইভেন ইফ ইজ টেকনিক্যালি ফিজিবল, পলিটিক্যালি ইট ইজ এ কিলার ফর বাংলাদেশ, এবং ইকোনমিক্যালিও কিলার হবে। যেটা আমরা দেখছি, এই যে ইউরোপিয়ান কমন কারেন্সিতে ছোট ছোট দেশ, গ্রিস দেখেন, গ্রিসের কোনো সেই নেই। জার্মানি যেভাবে ডিকটেট করে গ্রিসকে সেভাবে চলতে হয়, আমরা সেটা 2008-2009 সালের ক্রাইসিসের সময় দেখেছি। এবং অনেকে বলেছিল যারা একটু প্রগতিশীল রাজনীতিবিদ গ্রিসে আছে, হ্যাঁ, ইয়ানিস আমার বন্ধু মানুষ, ওদের ফাইন্যান্স মিনিস্টার হয়েছিল, সে তো এটার বিরুদ্ধে বলেইছিল। তো তারা বেরিয়ে আসতে চায়। যাই হোক, তো কমন কারেন্সির পিছনে ওরা RISS যে ডাইরেক্টর ছিলেন সেই সময়, আমার সাথে খুবই তার পরিচয় আছে, ডক্টর, আমি নামই বলে ফেলি, ডক্টর নাগেশ কুমার। তারা নাগেশ কুমারকে এসক্যাপের ইকোনমিক ডিভিশনের হেড করলো। ওখান থেকে তখন এসক্যাপের কাছে যে ইকোনমিক কোঅপারেশন, সে তখন ওইখান থেকে একটা কনসেপ্ট বের করলো, ইকোনমিক কোঅপারেশন এন্ড ইন্টিগ্রেশন। এবং সে খুবই সে অ্যাকচুয়ালি কম্পিটেন্ট ইকোনমিস্ট, এবার কোনো সন্দেহ নেই, এবং খুবই ভদ্রলোক, মানুষকে কনভিন্স করতে পারেন, কথাবার্তা খুব সুন্দর তার। সে ওটাকে ইকোনমিক ইন্টিগ্রেশন দিয়ে সে, এবং এই যে সাউথ এশিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক, এটা তারই সৃষ্টি। এসক্যাপের
এখন সে স্কাইপে ইয়ে তার উপাধিতে চলে আসাতে সে হয়ে গেল তার আপনার সে স্কাইপের আশীর্বাদকে সাথে নিয়ে সে ওই কাজে লেগে গেল, ইকোনমিক ইন্টিগ্রেশন করতে হবে এই সাউথ এশিয়াতে। তো এইটা চললো কিছুদিন। এর মধ্যে তারা করলো কি, স্কাইপের একটা রিজিওনাল অফিস খুললো দিল্লিতে। তখন তাকে আবার দিল্লি অফিসের হেড করে পাঠিয়ে দেওয়া হলো, ওখান থেকে সে তখন কাজ করবে। ঘটনাগুলি দেখবে। এখন ঘটনা চক্রে তারা হয়তো বুঝতে পারে না আমার ব্যাকগ্রাউন্ড, আমি তার স্থলাভিষিক্ত হয়ে গেলাম স্কাইপে। তখন আমি এগুলি সব আবিষ্কার করলাম যে ঘটনা তো এই। তখন আমি ওখানে যতটুকু সম্ভব স্যান্ড দেওয়া শুরু করলাম, যে এটা তো স্লো করা দরকার। অনেক দূর এগিয়ে গিয়েছিল এই যে কাজটা। এবং সেখানে তখন সে যখন চলে যায়, ব্যাপারটা দেখুন, সে সাধারণত যে স্কাইপের ইকোনমিক ডিভিশনের যে চিফ আমি ছিলাম, সেটা অটোমেটিক্যালি আপনি ডিফেক্ট চিফ ইকোনমিস্ট অফ দ্য রিজন। সে করলো কি, একটা নতুন পদ সৃষ্টি করলো, সে হয়ে গেল চিফ ইকোনমিস্ট অফ স্ক্যাপ ওখান থেকে বসে। তখন স্ক্যাপের মধ্যে একটা বিদ্রোহ হওয়ার মতো অবস্থা, যে এটা হেডকোয়ার্টার হচ্ছে আপনার ব্যাংককে, চিফ ইকোনমিস্ট থাকবে ব্যাংককে, চিফ ইকোনমিস্ট থাকবে দিল্লিতে, চলে গেল কেন? অন্যান্য ডাইরেক্টররা প্রতিবাদ করলো সেটা, এবং তারা আমাকে বললো যে তুমি এই পদটা ছাড়বে না, এটা 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 তা ওদের সাহায্যে আমরা এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হলো। যাই হোক, এটা আমি পার্সোনাল লেভেলে এগুলি যাচ্ছি না। এই ব্যাপারটা হচ্ছে, কমন কারেন্সি হলে আমাদের অসুবিধাটা কি? মনে আছে পাকিস্তান আমলে আমরা 6 দফার মধ্যে একটা দাবি ছিল সেপারেট কারেন্সি ফর ইস্ট পাকিস্তান। কারেন্সি ইজ দ্য সোর্স অফ সভারেন্টির একটা পার্ট। আপনি কেন আমেরিকা ডলারকে আপনার আন্তর্জাতিক বাণিজ্যের কারেন্সি করলো? বিকজ দে ওয়ান্টেড টু কন্টিনিউ দি এক্সপ্লয়টেশন। কেন আফ্রিকাতে ফ্রান্সের প্রাক্তন কলোনিগুলিকে এখনো ফ্র্যাঙ্ক ইউজ করতে হয়? বিকজ তারা ওই তাদের এক্সপ্লয়টেশনটা, আপনার পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স হচ্ছে একটা শুধু মানে একটা কাভারি। আপনার এক্সপ্লয়টেশন আগের মতো, আমার আগের থেকে আরো গভীর, আরো বেশি আকারে হচ্ছে। এখন আপনি বলতে আপনি লেফটি আর কথা বলছেন, আমি লেফটির কথা বলছি, এটা রিয়েলিটি, বুঝছেন আপনি কি? আমি সরি টু সে দ্যাট, আমি এসব বললে আমাকে ইউএনএ কমিউনিস্ট হিসেবে জানতো সবাই, তুই কমিউনিস্ট নাকি? আমি কাপড় চোপড় ওইভাবে পড়তাম, টাইটুকু পড়তাম না। তো আমাকে একদিন আমার বস ডেকে বলে, তোর কি পোর্ট নাই নাকি, স্যুট টুট? আমি তো আছে ভাই, তোমার লাগবে? তবে তুমি যে এভাবে চলাফেরা করো আমাদের জন্য তো অসুবিধা। আমি তো অসুবিধা কিছু করার নেই, আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে পারো, আমি এভাবেই চলবো। এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝতে পেরেছি? তো আমি আবার সে একই কথায় আসছি, যে সাউথ এশিয়ান কারেন্সি ইজ এন এক্সট্রিমলি, এই ষড়যন্ত্র কিন্তু চলছেই, এটা চলছেই। আমি বললাম গত নভেম্বর মাসেও বাংলাদেশের ইকোনমিস্টরা উইথ অল রেসপেক্ট তারা বলছে এটা এখনো টেকনিক্যালি ফিজিবল না। হ্যাঁ, সব কথা বল, টেকনিক্যাল ফিজিবিলিটি আপনি এনশিওর করলেন, আর ইজি, কিন্তু তারপরেও কি আমরা যাব? আমরা যাব এক্স্যাক্টলি, প্রশ্নটা এখানেই। তারপরেও কি আমরা টেকনিক্যালি এটা ফিজিবল? আমি আপনাকে একটা এখানে এটা একটু এক্সপ্লোসিভ একটা কথা বলবো, কিন্তু চিন্তা করছি আমি এটা না, আমি আমার সাথে প্রাইভেটলি বলবো সেটা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের প্রশ্নে যাই। মানে ধরেন হাসিনা তো মানে বলতো খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়নের বয়ান ঝেড়ে, তারপরে বললো যে এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েটেড হব। হ্যাঁ, তো বাংলাদেশের ইকোনমি আসলে কেমন? প্রফেসর ইউনূস তার বক্তৃতায় বলেছেন যে এটা ভঙ্গুর, অর্থনীতির ভঙ্গুর। কিন্তু আমি নিজেও বলেছি যে আসলে রিজার্ভ এখন কেমন আছে সেটা আমরা জানি না, কত আছে আসলে। তো বাংলাদেশের ইকোনমি কেমন আপনি বাইরে থেকে দেখে কেমন বুঝছেন? আপনি ইন্টারনালি কোথাও আলাপ করেছেন কিনা, বা ভিতর থেকে দেখার কোনো সুযোগ হয়েছে কিনা, সেখানে আপনার একটা অ্যানালাইসিস জানতে চাই যে বাংলাদেশের ইকোনমি এখন ঠিক কেমন অবস্থায় দাঁড়িয়েছে। আমি প্রথমে বলে নিতে চাই, আমি ইন্টারনাল ইনফরমেশন আমার কাছে কম, কারণ প্রথম কথা হচ্ছে আমি বিদেশে থাকি, দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে ইনফরমেশন তো দেওয়া হয়নি। 2016 সাল থেকে ট্রেড ফিগার আপনার বাংলাদেশ ব্যাংক থেকে ট্রেড ফিগার দেয়নি, আর আপনার বাংলাদেশ যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কোনো ট্রেড ফিগার পাইনি।
ট্রেড ফিগার না পাওয়ার কারণ হচ্ছে ট্রেডের মাধ্যমে কিন্তু টাকাটাগুলি পাচার হয়েছে মিস ইনভয়েসিং করে, ইলিসিটি যে ট্রান্সফার অফ ফান্ড হয়, এটার মেইন একটা সোর্স হচ্ছে ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমরা ট্রেড মিস ইনভয়েসিং। আপনি যে ইম্পোর্টে দেখাবেন বেশি দাম এনেছেন, এক্সপোর্টের দাম দেখাবেন কম, হ্যাঁ, তাহলে আপনি কি করে তথ্য পাবেন? এখানে কোনো বাংলাদেশে যে তথ্য আছে সেটা কতটুকু রিলায়েবল, নির্ভরশীল আমি জানি না। এটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে আমি তো দেশে যাই, মাঝে মধ্যে যাই, তবে ওই ইনফরমেশন পাওয়াটা খুব টাফ, ওইটা আমি রিলাই করি। আমি কিন্তু সাধারণভাবে যেটা বলছিলাম যে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর কেন, এটা হচ্ছে প্রচুর টাকা পাচার হয়েছে, ধনবৈষম্য বেড়েছে সাংঘাতিক। মানুষ এখানে এই যে আপনি বললেন উন্নয়ন কিন্তু শুধু জিডিপি না, আমি যদি ধরিও নেই জিডিপি ফিগারটা কোনো ম্যানিপুলেট করা হয়নি, হয়েছে, আমি প্রমাণ করতে পারবো ইনডাইরেক্টলি, ধরে নিলাম এটার এই তথ্যটা সঠিক তথ্য। আমি এই উন্নয়ন আমি আপনাকে একটা ব্লান উদাহরণ দিই। বাংলাদেশে গণতন্ত্র নেই, আমি কনসেন্ট্রেশন ক্যাম্প করলাম, প্রচুর জেল বানালাম, প্রচুর জেল, জিডিপি কিন্তু বেড়ে যাবে। অবশ্যই পারবে, হ্যাঁ, আপনি ওই ধরনের আমি প্রচুর গুলিগোলা কিনলাম, আমি প্রচুর পুলিশ রিক্রুট করলাম এবং পুলিশকে আমি মিলিটারাইজ করলাম, তাদেরকে ইকুইপমেন্ট দিলাম, AK-47 কিনে দিলাম, জিডিপি বেড়ে যাবে। তাই আপনি কি জিডিপি অসংখ্য আয়না ঘর বানালাম, জিডিপি বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনি ওইটা করলেন না, আপনি কোনো এনভায়রনমেন্টের উপর কোনো আপনার ইয়ে রাখলেন না, আপনি প্রচুর এই যে আমি সুন্দরবন কেটে সমস্ত গাছ বেচে দিলাম, জিডিপি বেড়ে যাবে। হ্যাঁ, বেচে দিলাম। তারপরে আপনি জাহাজ ভাঙতে শুরু করলেন, জিডিপি বেড়ে যাবে। মানুষের স্বাস্থ্যের অবস্থা কি হবে? স্বাস্থ্য যখন মানুষের অধপতন হবে, প্রচুর প্রাইভেট হসপিটাল হবে, জিডিপি বাড়বে, ডাক্তারদের ইনকাম বাড়বে, ফার্মাসিস্টদের ইনকাম বাড়বে। আপনি ওটা কি ডেভেলপমেন্ট বলবেন? এই জায়গাটায় আমি আপনার এক্সপার্টাইজের এরিয়া আসতে চাই, এবং আমি জানি না আনিস ভাই আপনি জানেন কিনা, মানে আমি পিএইচডি করছি ওখানেই, সাস্টেনেবিলিটিতে। তো সাস্টেনেবল ইকোনমি, হ্যাঁ, এটা আসলে কি, এটা কেন জরুরি আমাদের জন্য, এই প্রসঙ্গে আপনার কাছে কিছু জানতে চাই সংক্ষেপে। এটা তো আপনি অলরেডি আপনি নিজে এখনই আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়ে গেছে। আমি যদি সাস্টেনেবল একটা রেভিনিউ হচ্ছে পরবর্তী প্রজন্মকে আমি আমরা একটা ফ্যামিলিতে কি করি, বাবা চায় আমার ছেলে মেয়ে আরেকটু একটা বেটার পজিশন থেকে শুরু করুক। আমাদের প্রত্যেকেরই আমাদের ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি পুয়ার, বাবা মা এতটুকু দিয়ে গেছে, আমি চাই আমার ছেলে মেয়ে আরেকটু উপরে যাক, আরেকটু। এটা হচ্ছে সাস্টেনেবিলিটির একটা মানে সহজ অর্থ। এখন যদি আপনার ইকোনমি হচ্ছে এরকম ভঙ্গুর, আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন? একটা মানে আনসার্টেন, একটা অনিশ্চিত ভবিষ্যৎ রেখে যাচ্ছেন না। সাস্টেনেবিলিটির দরকার যে আপনি উন্নতিটা যেন এটা ঊর্ধ্বগতিতে যায়, এটা যেন উঠানামা না করে এবং আবার নিচের দিকেও না যায়। সেটার জন্য এখানে আমার এনভায়রনমেন্টকে এনশিওর করতে হবে, কারণ আমাকে পরিষ্কার বাতাস, আমাকে নিঃশ্বাস নিতে হবে, আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। এটার যে একটা এনভায়রনমেন্টাল ব্যালেন্স আছে, হ্যাঁ, সেটা আমার দরকার। আমি তখন এই যে ফ্লাড হচ্ছে, এটা আমরা যে উপর থেকে পানি আসছে, নিচের দিকেও আমরা যেগুলি করেছি, নদী নালা ভরাট করে বাড়িঘর করে ফেলেছি, ওখানে আমরা অপরিশোধিত বর্জ্য আমরা দিচ্ছি, এগুলিতে করে ওষুধ বাড়ছে, নদীর নাব্যতা কমে গেছে, চর পড়ে গেছে, যার কারণে আমরা ফ্লাডে আমাদের ক্ষতি হচ্ছে। এগুলো আমার তো আপনি বুঝতেই পারছেন। আমি কি এটাকে এইভাবে বলতে পারি আনিস ভাই, যে আমরা যা কিছুই উৎপাদন করি না কেন, ধরা যাক আমি একটা কাপড় উৎপাদন করব, তো সেইটার কাঁচামালটা তো আমাকে নিতে হবে প্রকৃতি থেকে, আমাকে তুলা উৎপাদন করতে হবে, যেটা যেভাবেই হোক আমাকে রেশম উৎপাদন করতে হবে, আমি প্রকৃতি থেকে আমার কাঁচামালটা নেব। এটা উৎপাদন করার জন্য আমার শুধু কাঁচামাল তুলাই লাগবে না, এটার জন্য পানি লাগবে, এটার জন্য বিদ্যুৎ লাগবে, হ্যাঁ। তো
এই সবকিছুই আমি নিচ্ছি প্রকৃতি থেকে, বিদ্যুৎ আমি প্রকৃতি থেকেই নেই আলটিমেটলি। প্রকৃতি নিচ্ছে। তো এখন হচ্ছে কি যে প্রকৃতির যে রিসোর্স, প্রকৃতির যে সম্পদের যে ভান্ডার, সেই ভান্ডারটা লিমিটেড, এটা হুম। এটা অসীম না। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে আমি আমার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রকৃতির ভান্ডার থেকে আমি কতটুকু নেব? এটা যত কম নেওয়া যায়, কম নিয়ে কত ম্যাক্সিমাম বেনিফিট, আমি কত ম্যাক্সিমাম ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারি। আমি কেন কম নেব? কারণটা হচ্ছে আমি যদি ওখান থেকে বেশি নিই, তাহলে আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, আমার ভবিষ্যৎ প্রজন্ম ওখান থেকে কি নেবে? না, আমার জিনিস তো শেষ হয়ে যাবে। এইভাবে বললে কি না, এটা ঠিকই বলেছেন আপনি। এটা আবার ইয়ে এটা করে? প্রকৃতি থেকে লিমিটেড হলেও প্রকৃতি রিজেনারেটও করে। আচ্ছা। হ্যাঁ, রিজেনারেট করে। কিন্তু আমার নিতে হবে ২ ভাবে। যতটুকু নেওয়া, এই যে আপনি যেটা বললেন মিনিমাইজ করে নেওয়া, আবার টু এনশিওর আপনার রিজেনারেশন। আচ্ছা। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই যে স্লেভারির টাইমে হুম। স্লেভরাদেরকে, আমি যদি স্লেভের ওনার হই, আমাকে এনশিওর করতে হবে ওই স্লেভটা কালকে যেন এসে কাজ করতে পারে। আমি ওকে শোষণ এমন যদি করি সে মরেই গেল, হুম। তাহলে কালকে আমার মাঠে কে কাজ করবে? এক্স্যাক্টলি। তাই না? সেজন্য স্লেভারির মধ্যেও একটা মানবতাবোধ থাকতে হবে। সেটা হচ্ছে কি, মানবতাবোধ বলবো না আমি, তার প্রয়োজনেই সেই স্লেভকে অন্তত পর্যাপ্ত খাওয়াটা দিতে হবে। বাঁচিয়ে রিজেনারেশন সে রাখবে করতে আরকি। পারে। বাঁচিয়ে হ্যাঁ, রাখবে। বাঁচিয়ে রাখবে। আর মাঝে মধ্যে ২-১টাকে মেরেও ফেলবে যেন ভয়ে থাকে। হুম, 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 অন্যরা যেন বিপ্লব করতে না পারে। হুম, 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 হুম। গ্লেডিয়ারের যুদ্ধ দেখাবে। যাই হোক, এটা তো অন্যদিকে আমি লেটস নট গো ইনটু দি লেফটি ডিসকাশন। আচ্ছা, তো না আনিস ভাই এই আরেকটা জিনিস আমি প্রকৃতি এবং হ্যাঁ, সেখানে সাস্টেইনেবল এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে নেকিদা, যেটা আমার জানতে হবে, সেটা হচ্ছে ইনইকুয়ালিটিটা, বৈষম্যটা। বৈষম্যটা কিন্তু সাস্টেইনেবিলিটিকে আঘাত করে। আমি আপনাকে কিছুক্ষণ আগে ওই এই এই যে ডেমোক্রেটিক রাইট, এগুলি ইম্পোর্টেন্ট। এগুলি কিন্তু ইকোনমিক না অ্যাপারেন্টলি, হুম, সামাজিক, হুম, রাজনৈতিক, হুম। এগুলি কিন্তু আপনার সাস্টেইনেবিলিটির জন্য ভীষণ প্রয়োজন। এক্স্যাক্টলি। আমি সাউথ কোরিয়ার এক্সাম্পল দিলাম। আমাদের নিজেদের দেশেই এই এক্সাম্পল আছে। আমি 60 র দশকে পাকিস্তান ওয়াজ এ পোস্টার কান্ট্রি ফর ডেভেলপমেন্ট। 60 র দশক ছিল ইউনাইটেড নেশনস এর ১ম ডেভেলপমেন্ট দশক। আচ্ছা। সেখানে গ্রোথ রেট টার্গেট করা হয়েছিল 5%. হুম, Only few countries achieved that, and Pakistan was one of them. হুম, Pakistan was the role model for Korea, was role model for Philippines, role model for, কারণ পাকিস্তান তখন ইউএস এক্সপার্টরা চালাতো, হার্ভার্ড ইকোনমিস্টরা। হুম, পাপানেক বলে একজন, গুস্তাভ পাপানেক, তারপরে ট্রিমার, এরা নাম করা ইকোনমিস্ট পাকিস্তানে থাকতো। এই যে পাকিস্তান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেটা এখন আমাদের বাংলাদেশ বিআইডিএস হয়েছে, হুম, এগুলো হচ্ছে ওদের সৃষ্টি। হুম, ওই আদতে তারা কোরিয়াতে সৃষ্টি করেছে, কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ইন্দোনেশিয়াতে করেছে, ফিলিপিনে করেছে। হুম, পাকিস্তান ছিল, তেমন আমরা 68 এ এসে ডেকেড অফ ডেভেলপমেন্ট উদযাপন করলাম। হুম, হ্যাঁ, তখন আমি 9-10 এর ছাত্র। In 1 year Pakistan exploded. হুম, আইয়ুব খান কখন হলো? কেন? এই যে আমাদের আঞ্চলিক বৈষম্যগুলি বেড়ে গেল। হুম, পার্সোনাল বৈষম্য তো বেড়েছেও, আঞ্চলিক বৈষম্য বেড়ে গেল। এটা সাস্টেইন করতে পারে না, কান্ট্রি ধ্বংস হয়ে গেল। হুম, 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 সিমিলারলি আমাদের এখানে এখন যেই বৈষম্যটা হয়েছে, হুম, দারিদ্র, কিন্তু মানুষ দারিদ্র্যের মধ্যে আমরা সবাই গরিব, সবাই একজন আরেকজনকে সাহায্য করে আমরা টিকে থাকতে পারবো। হুম, কিন্তু যখন বৈষম্য বাড়ে, তখন কিন্তু এটা একটা রিলেটিভ ডিপ্রাইভেশন সৃষ্টি হয়। হুম, তখন ঘৃণা সৃষ্টি হয়। হুম, তখন আমার কাছে মনে হয় এই দেশ আমার না। আমি হুম, কেন স্যাক্রিফাইস করব এই দেশের জন্য? হুম, এই দেশ তো ওদের জন্য, যারা হুম, ধনী, হুম, যারা ক্ষমতাশীল, হুম, যাদের অনেক পাওয়ার আছে। হুম, আমার জন্য দেশ না। তাহলে দেশের যদি যখন কোনো সমস্যা, আমি ঝাঁপিয়ে পড়ব না। হুম, যেটা আমি কোরিয়াতে ঝাঁপিয়ে পড়েছিল লোকজন। হুম, সাধারণ লোক, ঘরের বউ, ওরা ঝাঁপিয়ে পড়ল। তাদের যার কিছু আছে হুম, এগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ল তারা। এই যে সাস্টেইনেবিলিটি, এই দিকটা কিন্তু খুবই প্রয়োজন। হুম, আপনার এনভায়রনমেন্ট এর দিক থেকে যেটা আপনি বললেন, যে উদাহরণ দিলেন, অত্যন্ত সুন্দর উদাহরণ। কিন্তু যে জিনিসটা মিসিং হয়ে যায়, যেমন বাংলাদেশে ওরা দেখায়, বলতো যে
মালয়েশিয়ার মডেল ফলো করব, আমরা সিঙ্গাপুর মডেল ফলো করব। আপনি দেখেন মালয়েশিয়াকে এখন বলা হয় মিডল ইনকাম ট্র্যাপে আছে। কেন? মালয়েশিয়া সাকসেসফুলি ডেমোক্রেটাইজ করতে পারে নাই। কারণ ডেমোক্রেসির একটা ভ্যালু হচ্ছে হিউম্যান রাইটস, এগুলি বাদ দিল অ্যাকাউন্টেবিলিটি আছে, তা মানে আপনি জবাবদিহিতা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানুষকে চিন্তার শক্তি যদি আপনি স্বাধীনতা দেন, তাহলে মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, নতুন ওয়েতে কাজ করার সুযোগ পাবে। আপনি একই জিনিস এখন আপনি ভয়ে কাজ করবেন না। যদি আমি কারো ইয়ে করি, বিরাগের কারণ হই, কেউ যদি আমার উপরে বিলা হয়ে যায়, আপনি কমপ্লিটলি ইউর ইনোভেটিভ যে আইডিয়া গুলি আছে, আপনি এগুলি সম্পূর্ণ ব্লান্ট হয়ে যাবে। সেটা আরেকটা কারণ। সেই জন্য এই সাস্টেনেবিলিটি একটা দিক হচ্ছে এনভায়রনমেন্ট, আরেকটা দিক হচ্ছে সামাজিক, আরেকটা দিক হচ্ছে অর্থনৈতিক। এই তিনটা দিক আমাদের দেখতে হবে। এবং আমি চতুর্থ দিক অ্যাড করি, সেটা হচ্ছে সামাজিকের সাথে রাজনৈতিক। রাজনীতি ছাড়া অর্থনীতি এবং সামাজিক এটা কাজ হবে না, যেটা আমরা পলিটিক্যাল ইকোনমি বলি। হ্যাঁ, আবারও কমিউনিস্ট রেটরিক। না, আমি আপনাকে বুঝিয়ে দিলাম, আমি সেটা সমাজতন্ত্র বলিনি, আমি গণতন্ত্রের কথা বলেছি। কিন্তু ঠিক আছে, আমি সেজন্য আমি সমাজতন্ত্র শব্দটা এড়িয়ে যাই, কারণ আমি বললে আমাকে কমিউনিস্ট ডাকে লোকজন। আমার জীবনটা খুব দ্বন্দ্বময়, কারণ আমি এই ধরনের কথা বলে লোকে আমাকে মনে করে যে এই কমিউনিস্ট, আবার আমাকে দেখে সকালবেলা ফজরের নামাজ পড়তে মনে জামাতি মনে হয়। আবার আমি সবগুলি কালারের মধ্যে আছি আর কি। আচ্ছা আনিস ভাই, আমরা আলোচনাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, আরো প্রচুর আলোচনা আছে, আপনার কাছে জানার অনেক আছে। মানে বাংলাদেশের অর্থনীতির জন্য শর্ট টার্ম এবং ইন্টারমিডিয়েট টার্মে রিস্ক গুলো কি কি আপনার মতে? বাংলাদেশের প্রধান রিস্ক হচ্ছে শর্ট টার্ম, লং টার্মের। একটা তো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, এটা একটা অলওয়েজ আপনার উপর একটা খড়গ হয়ে আছে। ওখানে যদি কোনো ঝড় উঠে, এই ঝড় আপনার এখানে আসবে, এই ঝড় সামলানোর মতো আমার ক্ষমতা নাই, রাজনৈতিকভাবে নাই, অর্থনৈতিকভাবেও নাই। রাজনৈতিকভাবে কেন নাই? আপনার দেশের মধ্যে ওই যে ইউনিফাইড একটা জাতীয় লক্ষ্য, যেখানে আমরা সবাই ইউনিফাইড, সেটা আনফরচুনেটলি বিগত রাজনীতিক এই যে 15-16 বছর কিংবা আওয়ামী লীগের যে রাজনীতি ছিল, এটা জাতিকে ডিভাইড করে রাখা, ডিভাইড এন্ড রুলের মধ্যে দিয়ে জাতিকে আমরা ইট ইজ এ গ্রেটেস্ট ফেলিওর অফ দ্য কান্ট্রি। 50 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা, আমরা এখনো জাতিকে ইউনাইট করতে পারিনি। দিস ইজ দি গ্রেটেস্ট ফেলিওর অফ দি পলিটিক্যাল সিস্টেম অর হোয়াট এভার। এটা আমাদের জন্য একটা বিরাট, এটাকে আপনি শর্ট টার্ম বলবেন নাকি লং টার্ম বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা একটা। তারপরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে ডেমোগ্রাফি একটা ট্রানজিশন হয়েছে। আমাদের এখন ইউথ যে ওয়ার্কিং এজ পপুলেশন, এই 18 থেকে 35 বছর যদি আমি এটাকে, কিংবা 15 থেকে 35 পর্যন্ত আমি ওয়ার্কিং এজ, এইটা এখন আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমার ইকোনমি কিন্তু ওই হারে বাড়ছে না। আমি ডেভেলপমেন্ট বলছি, কিন্তু যে হারে ডেভেলপমেন্ট গ্রোথ হলে, ইকোনমি চালু থাকলে আমার প্রোডাক্টিভ কর্ম, আমি ইনফর্মাল সেক্টরে রিক্সা ঠিক করলাম, তারপরে ঘরের কাজ করলাম, এটা না, প্রোডাক্টিভ ডিসেন্ট জব, প্রোডাক্টিভ এন্ড ডিসেন্ট জব সৃষ্টি করার যে রেট, সেটা বাংলাদেশের পক্ষে হচ্ছে না। এবং এইটা হচ্ছে এখন তখন আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে আমরা বলি, সেটা কাস্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিগ ইস্যু। আপনি গার্মেন্ট এক্সপোর্ট বলেন, রেমিটেন্স বলেন, এগুলি উঠানামা করবে, এগুলি ইউ ক্যান হ্যান্ডেল। দিস আর ট্রেমার ক্রিয়েট করবে এগুলি। আমরা যেটাকে বলি যে জমির নিচে যে ফাটলগুলি হচ্ছে, এই ফাটলগুলি কিন্তু ধস করে পড়ে যাবেন আপনি খেয়াল না করলে। বৈষম্য বেড়েছে, প্রচন্ড বৈষম্য। আচ্ছা, করাপশনের কথা সবাই বলে, করাপশন ইজ এন ইস্যু, কিন্তু করাপশন ইকোনমিকে ক্ষতি তখনই করে। করাপশন কিন্তু ইনইকুয়ালিটির জন্য খুবই খারাপ, সাধারণ লোকের জন্য খারাপ, কিন্তু গ্রোথের জন্য, যদি এই টাকাটা, করাপ্ট টাকাটা, আমি আগেও বলেছি, যদি দেশে ইনভেস্ট হতো,
তাহলে কোনো না কোনো জায়গায় একটা অগ্রগতি হতো, অর্থনৈতিক অগ্রগতি। প্রবলেম হয়ে গেছে দেশে প্রচুর টাকা বাইরে চলে গেছে, এবং এই ইলিট দেশটাকে তাদের দেশ মনে করছে না। উপনিবেশ মনে করে, মানে এই আগে উপনিবেশ যেরকম মনে। ব্রিটিশরা উপনিবেশ ছিল এখান থেকে নিয়ে যেত সম্পদ, তারা উপনিবেশ মনে করে বাংলাদেশকে। আমি একটা আপনাকে এক্সাম্পল দিই। ইন দি 50s, Philippines was the most advanced Southeast Asian country, most advanced, আর ইন্দোনেশিয়া ছিল লিস্ট অ্যাডভান্স কান্ট্রি। আপনার দুই জায়গাতেই স্বৈরাচারী সরকার আসলো, এখানে আসলো আপনার সুহার্তো, ওখানে আসলো মার্কোস, কোনো পরিবর্তন নেই। কিন্তু মার্কোস এসে চুরি করে টাকা পাচার করা শুরু করলো, আর সুহার্তোর কর্মীরা চুরি করে টাকাটা দেশে ইনভেস্ট করা শুরু করলো। সুহার্তো কখনো চিকিৎসার জন্য বাইরে যায়নি, সে দেশে একটা ভালো একটা সরকারি হসপিটাল করে যেখানে সে চিকিৎসা পায়, তার ছেলে মেয়েরা চিকিৎসা পায়। সাধারণ লোক পায় কিনা জানি না, কিন্তু সে এনশিওর করেছে। সিমিলারলি থাইল্যান্ডের রাজা কখনো বাইরে যায়নি চিকিৎসা করার জন্য, সে কোনো জায়গায় বেড়াতেও যায়নি, কদাচিৎ সে বিদেশে গিয়েছে। কিন্তু তখন আপনি যখন সিগন্যালিং দিচ্ছেন আপনার রাষ্ট্রপ্রধান যে আমি এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশে চিকিৎসা করবো, তখন এই দেশের জন্য স্টেক ক্রিয়েট হয়। ফিলিপিনের স্টেকটা ক্রিয়েট হয়নি, যেটা আকিনোর আমল থেকে শুরু হয়েছে, মানুষ ফিরে আসছে। একিনো সেটা সৃষ্টি করেছে কিভাবে? আপনার ওই মার্কোসের চোরা টাকাটাকে আনার যে প্রতিজ্ঞা উনি নিয়েছে, আমার এটা এখনো চলছে। গত বছরও তার এই যে সংস্থা সে করে গেছে একিনো, নিয়ারলি আপনার $3 মিলিয়ন তার বাৎসরিক বাজেট, সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন করে দিয়ে গেছে, এবং তারা কোথায় চুরি টাকা আছে সেটার পিছনে তার লেগে আছে। যা এটা একটা সিগন্যালিং, এটা একটা জাস্টিসের সিগন্যাল দিচ্ছেন আপনি। আপনি ভবিষ্যতে যারা চুরি করবে তাদেরকে সাবধান করছেন, আপনি তুমি টাকাতে পারবে না, কোথায় বাঁচতে পারবে না। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট সিগন্যালিং, আমাদেরকে শুরু করতে হবে। বাঁচতে চান, এটা করতে হবে আপনাকে ভবিষ্যতের জন্য। আচ্ছা, তারপরে ইউথকে এটা নিয়ে আমি ম্যাচ করেছি আপনার সাথে, আমি পার্সোনালি, আমি আপনার একটা টক শো আমি শুনেছি, আমি খুব লাইক করেছি। সেটা হচ্ছে আমাদেরকে ন্যাশনাল ডিফেন্স চালু করতে হবে, কম্পালসারি ন্যাশনাল ডিফেন্স 18 থেকে 22 বছরের ছেলেদেরকে। প্রায় 3 কোটির ইউথ আছে, ছেলে মেয়ে মিলে 1.5 কোটি করে। আপনি তাদেরকে দিবেন মিনিমাম ওয়েজ, যেটা 12,000 টাকা। তাহলে আপনি এটা অনেক বেনিফিট আছে। আপনি যখন গভর্নমেন্ট যখন এনশিওর করবে 12,000 টাকা মিনিমাম, তখন প্রাইভেট সেক্টরে বাধ্য হবে 12,000 টাকা দিতে, কারণ নাহলে ওরা কম্পিটিশন করে ওখানে এটা সেটা পারবে না। আপনি ওখানে 12,000 দিবেন, 12,000 টাকা দিবেন, ওদেরকে সকালবেলায় তুলে লেফট রাইট করে আপনি একটা ডিসিপ্লিন ওয়ার্ক ফোর্স সৃষ্টি করবেন। এই ট্রেনিং এর মধ্যে ভোকেশনাল ট্রেনিং থাকবে, কেউ ইলেকট্রিশিয়ান হবে, কেউ গাড়ির মেকানিক হবে, আমাদের ইঞ্জিনিয়ারিং করে সৈন্যরা বা আমাদের যারা আছেন ওদেরকে এই ট্রেনিং গুলি দিবেন, ভালো খাবে। ওরা যখন বের হবে তার মধ্যে দেখবেন অর্ধেকের বেশি আর ইউনিভার্সিটিতে যেয়ে ভিড় করবে না, তারা সেলফ এমপ্লয়েড হয়ে যাবে। এইগুলি বিদেশে যেতে চায় একটি স্কিল ওয়ার্ক, ড্রাইভিং শিখবে, হেভি ড্রাইভিং শিখবে, তারপর তারা বিদেশে তারা একটি স্কিল ওয়ার্ক ফোর্স যাবে। সবচেয়ে বড় কথা, একই সাথে আপনি ন্যাশনাল ডিফেন্সকে স্ট্রং করবেন। আমাদের পক্ষে আপনার টেকনোলজি দিয়ে যুদ্ধ করা দরকার নাই। আমাদের জনবল, আমাদের যে সাহস, আমাদের ইয়াং জেনারেশনের, ওরা ঝাঁপিয়ে পড়তে পারে, এটা খুব কম। আপনি পুরা সাউথ এশিয়ার মধ্যে দেখেন, একমাত্র বাংলাদেশ এর জনগণ বারবার যুদ্ধ করেছে, বারবার বিপ্লব করেছে, বারবার গণজাগরণ হয়েছে। আপনি কোনো জায়গায় হয়নি। C-52 তে আপনার ভাষার জন্য আপনি রক্ত দিয়েছেন। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু ইন্টারাপ্ট করে একটু বলতে চাই, আনিস ভাই, আপনি তো খুবই ভালো ছাত্র ছিলেন। হ্যাঁ, আপনি রাজনীতি কেন করলেন? আপনি তো ক্যারিয়ার করবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি প্রফেসর হবেন অথবা কর্পোরেট জব করবেন। আপনি রাজনীতি কেন করলেন এত ভালো ছাত্র হয়ে? মানে আপনি খুবই ব্রাইট ছাত্র ছিলেন, কিন্তু পলিটিক্স কেন? একটা জিনিস বলি রাখি যে আমাদের পারিবারিকভাবে আমরা খুব একটু পলিটিক্যালি সজাগ ছিলাম। আমার বাবাও রাজনীতি করেছেন কিছুটা, উনি LMF ডাক্তার ছিলেন, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমার বড় ভগ্নিপতি প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ আমরা ছিলেন, নাম করেন নাট্যকার, উনি
একজন বামপন্থী রাজনীতিবিদ ছিলেন, এবং উনি যখন আমাদের বাড়িতে আসেন তখন ক্লাস 5-এর ছাত্র, উনি আমাদের রোল মডেল হয়ে দাঁড়ালেন। উনি আমাদেরকে এই যে মৌলানা ভাসানীর প্রতি আমাদের যে একটা ওনার রাজনীতি সম্পর্কে আমাদেরকে বলতেন, তা ন্যাচারালি তখন এটা আকৃষ্ট হয়েছে ওটার প্রতি। এবং তখন দেখলাম আমরা যখন রাজনীতিতে আসি, আসলে ভালো ভালো ছাত্ররাই তখন রাজনীতিতে যেত। হ্যাঁ, আপনি যদি দেখেন এই যে আমাদের আজকে যে অর্থনৈতিক অ্যাডভাইজার আমাদের সালাউদ্দিন ভাই, উনিও আমাদের বামপন্থী রাজনীতি ছাত্র ইউনিয়ন করেছেন, ছাত্র ইউনিয়ন। মানে এখনো পর্যন্ত বাংলাদেশের ইন্টেলেকচুয়াল কি বলবো যে ল্যান্ডস্কেপ, এটা তো বামপন্থীরাই তৈরি করে রেখেছে। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, এক 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 করে দেখবেন, হয়তো তাদের নানা ধরনের ওরিয়েন্টেশন আছে এখন। আচ্ছা, এখন ধরেন আপনি রাজনীতি করলেন, তারপরে আপনি রাজনীতি কন্টিনিউ করলেন না কেন? শুনেন, আমি রাজনীতির আমি একটু প্রেক্ষাপট দিই। আমরা যখন স্বাধীনতার পরপর যখন আমি ইউনিভার্সিটিতে আসলাম, আমরা তখন আমাদের একটা স্বাধীনতার স্বপ্নটা ভঙ্গ হয়েছিল। সেটাও একটা কারণ আমাকে রাজনীতিতে জড়িত রাখা। সেই স্বপ্নটা ভঙ্গ হয়েছে কিভাবে? প্রথম দিন থেকে আমরা দেখলাম একটা স্বৈরাচারী টেন্ডেন্সি। আমরা যেটার জন্য আমরা এদেরকে বলা হলো আমি সমাজতন্ত্র করব। আমার মনে আছে জাফর ভাই লালদিঘির মডার্নের বক্তৃতা করছেন যে আমাকে মেননকে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদেরকে ডেকেছেন, বলে যে আয় আমার সাথে আমরা সমাজতন্ত্র করব। উনি জিজ্ঞেস করেছেন সমাজতন্ত্র আপনি কি ধরনের সমাজতন্ত্র? তো সোনার কোনো পাথর বাটি নয়, তার একটা ডেফিনিশন আছে। আপনি কি ধরনের সমাজতন্ত্র করবেন সেটা আগে বুঝান, তাইলে আমি আসতে পারি। তখন দেখলাম তারা সমাজতন্ত্র বলতে উনি বলেন একটা এক পার্টি একদলীয়, এটাকেই উনি সমাজতন্ত্র মনে করলেন, এবং সেখানেই উনি হবেন সবার প্রিয়। ওইটাকেই উনি সমাজতন্ত্র বলে চালিয়ে দিতে চাচ্ছেন। তারপর আমরা 73 ইলেকশন দেখলাম কিভাবে কারচুপি হয়েছে। আমি বিশ্বাস করেন কম রাতে আমি আমার হলে থাকতে পেরেছি। এই রক্ষী বাহিনী আর ছাত্রলীগের এই যে অত্যাচার, মানে আমি তখন ঢাকা মেডিকেল কলেজে হোস্টেলে থাকতাম কিছুদিন। আমার বন্ধু এখনো বেঁচে আছে, ডক্টর শফিক, নোয়াখালীতে প্র্যাকটিস করেছে। আর মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হলে যে আপনার শেরে বাংলা হলে আশ্রয় নিতাম। প্রায় দিনই আমাকে পালাতে। মানে এখন যেমন এই যে ছাত্রলীগের যেমন গেস্ট রুম কালচার ইত্যাদি ইত্যাদি নির্যাতন, সেটা সেই সময় ছিল। সে আরো মানে আমার চোখের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট বক্স যে হাইজ্যাক করলো শেখ কামালের নেতৃত্বে, আমার চোখের সামনে। আমি কি করে এটা বলবো না, আমার চোখের সামনে সে এটা হাইজ্যাক করলো। সূর্য সেন হলের থেকে গিয়ে ওখানে তারা প্রথমে নাচানাচি করছে, সবাই মিলে ভেঙেছে সূর্য সেনের দুর্গ। তারপরে যখন খবর আসলো যখন মারা যায়, তখন কি আপনি ছাত্র? জি, তখন আমি ছাত্র। আচ্ছা, মানে তাহলে ধরেন আমরা তো মোটামুটি এই সময়ে বিপ্লবের সময় আজকের ছাত্র সমাজ যেই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, আপনারা ঠিক সিমিলার পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। সিমিলার পরিস্থিতি। তো আমি একটা জিনিস জানতে চাই, এখন হয়তো একটু ইন্টেন্সিটি বেড়েছে। এখনো আপনারা 1000 ছাত্র মেরেছেন, তখন হয়তো 100 মেরেছেন, জনসংখ্যা কম ছিল। কিন্তু আমার একটা প্রশ্ন, যে তখন কি আপনারা স্বপ্ন দেখতেন এই শেখ মুজিব একদিন উৎখাত হবে, সেই শাসনটা একদিন অবসান? শুনেন, আমি এই যে কিছুক্ষণ আগে আপনাকে আমার স্কুলের বাল্যবন্ধুর কথা বললাম, মোর্শেদ শফিউল হাসান, সে ছিল মস্কোপন্থী ছাত্র ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সে বাংলার ছাত্র, আমি অর্থনীতির ছাত্র। তাকে সে তো শেখ মুজিব আওয়ামী লীগ বলতো, তখন তো ওরা তো মিশে গেছে, আপনি জানেন, আওয়ামী লীগের বি টিম। সে বললো যে না এটা, আমি বললাম যে সে বাঁচবে না, একে মেরে ফেলবে। আমি বললাম বলছে না, পাকিস্তানে জিন্নাকে সরি লিয়াকত আলীকে মেরেছে, সেরকম অবস্থা পাকিস্তানে বাংলাদেশে হবে না। আমি এখনো তাকে দেখলে বলি যে তোকে আমি বলেছিলাম, তুই বলছো হবে না। সে অস্বীকার করে, বলছে না তুই এটা বলিসনি। তো যাই হোক, এটা আমি জানতাম এটা হবে না। আমি ইতিহাসের ছাত্র যে হন আপনি দেখবেন, এই যে তোষামত যারা করে,
এরাও কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে এই সরকার টিকবে না। হুম। এটার একটা থিওরি আছে, একজন তার্কিশ ইকোনমিক, তার নাম হচ্ছে তিমুর কুরআন, সে আমেরিকাতে থাকে। তিমুর কুরআনের থিওরি হচ্ছে প্রেফারেন্স ফলসিফিকেশন। আপনি ভয়ে প্রেফারেন্সটা ভুল, আপনার প্রেফারেন্স হচ্ছে এই সরকার না থাকা, কিন্তু আপনি মিথ্যা বললে যাবেন না, খুবই আপনাকে ছাড়া চলবে না। ওই যে একজন বললো হাসিনা বা ছাড়া আপনি ছাড়া চলবে না, এটা এরকম অবস্থা হয়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা কেন হয়, এটা কোনো সামাজিক বিজ্ঞানীরা বলতে পারে না। কেন বিপ্লব হয়, বিপ্লব হবে এটা বলতে পারে, বাট হোয়াট ইজ দি ট্রিগার পয়েন্ট, এটা কেউ বলতে পারে না এই পর্যন্ত। কিন্তু ট্রিগার হবেই, যে কোনো একটা কারণে হবেই। কারণ সাডেনলি সবাই মনে করে আমি এখন একা নই, এখন আমার উপর রিপ্রেজাল আসতে পারবে না, কিংবা আসলে ওরকম হবে না। এটার একটা মিটিং পয়েন্ট এসে যায়। যখনই মিটিং পয়েন্ট হয়, ইউ ক্যানট স্টপ। সেটা 15 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। আমরা ইরানের শাহ ক্ষেত্রে দেখেছি, আমরা আমাদের চোখের সামনে যেগুলি হয়েছে বিপ্লব, আমরা সামোজার ইয়েতে দেখেছি, নিকারাগুয়াতে দেখেছি আমরা পরবর্তীতে চেসিসকো ইয়েতে দেখেছি। তো মানে সমাজতন্ত্রের কান্ট্রি, যদিও আমরা তখন সমাজতন্ত্রের পাগল ছিলাম, ওখানেও তো এগুলি হয়েছে, তাই না? তবে বাংলাদেশের তরুণদের লড়াই, ছাত্র জনতার লড়াই, অবশ্যই আমি বলবো এইটা অবিশ্বাস্য। এটা যে ঘটবে, হ্যাঁ, এটা যারা করেছে তারাও এটা কল্পনা করেনি, যারা উৎখাত হয়েছে তারাও এটা কল্পনা করেনি, কিন্তু এটা ঘটেছে। এবং এই মরণপণ লড়াই, এইটা লিগেসি অনেক অনেক দিন পৃথিবী এটা নিয়ে গর্ব করবে। আমার শেষ প্রশ্ন, আপনি দেশ ছাড়লেন কেন? আমি দেশ ছাড়লাম তখন আমাদের মধ্যে 75-এর ঘটনার পর বামপন্থীদের মধ্যে একটা মারাত্মক একটা কনফিউশন সৃষ্টি হলো। জিয়াউর রহমান সাহেবকে সমর্থন করবে কি করবে না। আচ্ছা, আমি এর আগে একটা কথা বলে রাখি, একটা না বললে নয়। এই যে নকশাল দেখা মাত্র গুলি করা হবে, এটাও শেখ মুজিবের মুখ থেকেই বেরিয়েছিল। এবং মৌলানা ভাসানী বলেছিলেন, নকশাল কি কারো পিঠে লেখা থাকে? এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা রাজনীতি করেছি। তো বামপন্থীরা তখন মানে বুঝতে পারে এটা কি একটা প্রয়োজনের কারণে জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হলেন, কাজী জাফর সেটা সমর্থন দিলেন। টঙ্গীর শ্রমিকরা এসে সেই সরোয়ার্দী উদ্যানে বিরাট সমাবেশ করলাম আমরা। এটা নিয়ে পার্টির মধ্যে নানান রকম ঘটনা এবং বিতর্ক, তার মধ্যে থেকে আমি কমপ্লিটলি কনফিউজড। আই ওয়াজ কনফিউজড, কখনো এদিকে কখনো ওদিকে। তখন এক পর্যায়ে দেখলাম মনে হয় আর এদেশের রাজনীতির যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা রাজনীতি করেছিলাম, স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা, 1970 সালে আমরা পল্টন থেকে ঘোষণা দিয়েছিলাম স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা। সেটার কারণে কাজী জাফরের 7 বছর সশ্রম কারাদণ্ড হলো, উনি হুলিয়ে থাকলেন। এখন দেখি, তবে অন রিফ্লেকশন আমার কাছে মনে হয় ওই সিদ্ধান্তটা সঠিক ছিল, জাফর ভাইয়ের সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা যদি ওইখানে থাকতাম, তাহলে জিয়াউর রহমান সাহেব শাহজিজের মতো লোকের কাছে যেতে হতো না, এবং বাংলাদেশ এটা নতুন একটা বাংলাদেশে পরিণত হতো বলে আমি এখন অন রিফ্লেকশন মনে করি। বা ওই সময়ে তারুণ্যের যে একটা অস্থিরতা, সে অস্থিরতার মধ্যে একটা কনফিউজ মাইন্ড নিয়ে আমি দেশ ত্যাগ করি। তখন লেখাপড়ায় মন দিলাম আবার। ফরচুনেটলি আমি যে ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা করেছি, ওটা খুব হেটেরোডক্স ডিপার্টমেন্ট ছিল। সেখানে আমি প্রগতিশীল শিক্ষকদের আন্ডারে পড়ালেখা করেছি, যেটা আমি আই স্টিল চেরিশ দ্যাট দোজ ডেজ। এই হচ্ছে পার্সোনালি আমি শেষ প্রশ্নটা করব, এটা একটু আপনার কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিই, এটা একটু ব্যক্তিগত প্রশ্ন হবে, কিন্তু আমি এই প্রশ্নটা করার যে আগ্রহ, এটাকে আমি চাপা দিয়ে রাখতে পারিনি। আমার বিশ্বাস যে আমার দর্শকেরাও প্রবাবলি এই একই প্রশ্ন তাদের মনের মধ্যে রেখেছে। সেটা হচ্ছে যে আপনি বামপন্থী ব্যাকগ্রাউন্ড নিয়ে বামপন্থী রাজনীতি করেছেন, কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ডের রাজনীতি করেছেন। আপনার ওই সময়ে কি, আপনি যখন এই বামপন্থী রাজনীতি করছেন, তখন কি আপনি নাস্তিক ছিলেন?
আমি নাস্তিক ছিলাম কিনা জানি না, আমার উই আর ইন এ ভেরি কনফিউজ মাইন্ড। তবে মৌলানা ভাসানী আমাদের কাছে কিন্তু একটা বিরাট একটা মানে আদর্শের কারণ। উনি তো নাস্তিক ছিলেন না, উনি কিন্তু গণমানুষের কথা বলে যাচ্ছেন। আমি যখন বিদেশে গেলাম, আমাকে একজন লোক বললেন, বলে তোমাদের দেশে তোমরা একজন নেতার মূল্যায়ন করতে জানো নাই। আমি যে কে? বলছে সে তো মডার্ন ডে সাহাবা। আমি কি বলেন মডার্ন ডে সাহাবা? তখন তুমি হুজুরের নাম বললেন, আমি অবাক হয়ে গেলাম। তখন থেকে আমি চিন্তা করলাম যে আমি ওনার উপর একটা ইংরেজিতে, কারণ ওনার তো এই যে আমরা বলি আফ্রো এশিয়ার নির্যাতিত মানুষের নেতা, ওদের কাছে তো পৌঁছাতে হবে পরবর্তী প্রজন্মের কাছে মৌলানা ভাসানীকে। তখন আমি উদ্যোগ নিলাম, বন্ধু বান্ধব যারা ওখানে নিউ ইয়র্কে ছিল তাদেরকে ডেকে এনে আমরা মৌলানা ভাসানী ফাউন্ডেশন করলাম। এই বইটা আমরা এডিট করলাম। এর পরবর্তীতে আমি আরেকটা বই এডিট করেছি মৌলানার উপর ইংরেজিতে। এইটাই ছিল। আমাকে অনেকে বলেছে তোমরা বাংলায় করো এটা। নুরুল কবির ভাই আমাকে বললেন এই যে নিউ এজে তোমরা বাংলায় করছেন, আপনারা বাংলায় করছেন না কেন? আমি দেখেন বাংলায় আপনি অনুবাদ করেন, অসুবিধা নেই, কিন্তু আমার মেইন হচ্ছে বিশ্ব জগতে ওনার যে পরিচিতি, ওনার যে সেটা তো হারিয়ে যাচ্ছে। আপনি অবাক হওয়ার মতো কথা। তখন একটা আন্তর্জাতিক যে সমাজতান্ত্রিক যে একটা অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল, এটার একটা পত্রিকায় বের হতো, ওইটার এডিটোরিয়াল কমিটির উনি মেম্বার ছিলেন বাংলাদেশ থেকে। এগুলি কিন্তু চারটিখানা কথা না। এবং পাকিস্তানে এখনো মৌলানা ভাসানীর জন্য লোক কাঁদে, যেখানে উনি এই যে তবাতাক যে কৃষক সমাবেশ করেছিলেন, এই যে কিছুদিন আগে যে শিখরা যে দিল্লিতে যে অবস্থান ধর্মঘট করলো, যেটা কারণে মোদী বেকার, ওরা সেখানে মৌলানা ভাসানীর স্লোগান দিয়েছে। চিন্তা করে দেখেন। হ্যাঁ, ওই তোবাতক সম্মেলনের এফেক্ট, ওরা তোবাতক সম্মেলনকে কিন্তু ভুলতে পারেনি। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। এই যে এইটা ওনাকে আমরা তো, তুমি তো কখনো ইয়ে করেননি। উনি মনে করেছেন জনগণের অধিকার, মানুষের অধিকার হচ্ছে। কিন্তু ওই সময় বিপ্লবী ছাত্র ইউনিয়নে কি নাস্তিকতার চর্চা ছিল? কেউ ছিল নাস্তিক? না, আমাদের মধ্যে ওইরকম প্রেসার ছিল না। এটা কি শুধু রুশপন্থীদের মধ্যেই একচেটিয়া ছিল? যে রুশপন্থীদের মধ্যে এটা ব্যাপক ছিল। আমাদের মধ্যে আমি যদি নাম ধরে বলতে চাই নেতাদের মধ্যে, আমরা রণভাই, জুনু ভাইকে দেখেছি, ওনারা এই ব্যাপারে উদাসীন ছিল এবং ডিসকারেজ করতেন আমাদেরকে মিলাদ টিলাতে যাওয়াটা এইসব। মেনন ভাইও অনেকটা তাই ছিলেন, কিন্তু জাফর ভাই কোনোদিন আমাদেরকে না করে নাই। এবং উনি তারপরে আমাদের যে মান্নান ভূঁইয়া বলেন, মোস্তফা জামান হায়দার ভাই বলেন, ওনা আমাদের সালু ভাই, আমাদের শ্রদ্ধা সালু ভাই বছরখানেক আগে মারা গেলেন। উনি কখনো আমাদেরকে ঠিক ওনার নিউট্রাল ভাব। আপনি বললেন মিটিং এর মাঝখানে আমি উঠে গেলাম, কোথায় যাচ্ছ তুমি? আমি নামাজটা পড়ে আসি। একটু হাসাহাসি করলো আমাকে নিয়ে, তুমি মানে প্রতিক্রিয়াশীল, হ্যাঁ, প্রগতিশীল না, এইরকম আর কি, এই জন্য হাসাহাসি না। আপনি বললেন যে একটা প্রতিক্রিয়াশীল বলে নাই আমাকে ভাই, মানে জিনিসটা কন্ট্রাডিকশনের জন্য ওরা হাসতো, যেহেতু এটা যাই, এই কন্ট্রাডিকশন এখনো আছে। না, ওই যে আপনি বললেন যে একটা কনফিউজ স্টেটে ছিলেন, তো সেইখান থেকে আপনি একজন বিশ্বাসী হয়ে ওঠার যে জার্নিটা, এটা কি খুব লেংদি জার্নি ছিল নাকি? এই জার্নিটা কেমন ছিল? এই জার্নিটা টু সাম এক্সটেন্ট লেংদি, আমি বলবো লেংদি ছিল, আমি অস্বীকার করবো না। প্র্যাকটিসগুলি করছিলাম জাস্ট মেকানিক্যাল, ফ্যামিলিতে সবাই করছে, আপনিও করছেন ওইটা। কিন্তু জিনিসটা যতই মৌলানা ভাসানীর উপর আমি গবেষণা করতে লাগলাম, ততই আমি বুঝতে পারলাম যে জিনিসটা কোথায়, আসলে ব্যাপারটা কি। তো এইটাই আমাকে করেছে। আমি মৌলানা ভাসানীর সান্নিধ্যে আসতে পারাটা, যদিও বেশি দিন সান্নিধ্যে পাইনি ওনার, এটা আমার জন্য, জীবনের জন্য এটা বিরাট একটা প্রাপ্য আমি মনে করি, বিরাট প্রাপ্য। মানে আমার বড় ভগ্নিপতি মমতাজউদ্দিন সাহেব আমাকে ওনার আদর্শের প্রতি আকৃষ্ট করেছে, কিন্তু সান্নিধ্যে আসা, ওনাকে দেখা, ওনার পাশে বসা,
এই সুযোগ তো ঢাকায় আসার পর হইলো। ঢাকায় আসার পর হলো, উনি অনশন করলেন আমাদের পার্টি অফিসে, ওনার সেবা শুশ্রূষা করা, এই যে সুযোগটা পাওয়া, এটা এটা একটা বিরাট সুযোগ। আমার শেষ প্রশ্ন, মানে আমরা শেষ দিকে চলে এসেছি, আমাদের দীর্ঘ সময় আলাপ হলো, আরো বেশিক্ষণ আলাপ করতে পারলে ভালো হতো, অনেক কিছু আলাপের আছে। শেষ প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকারকে যদি আপনি একটা জিনিসের প্রতি নজর দিতে বলেন, অর্থনীতির পুনর্গঠন এবং অর্থনীতিকে রক্ষা করার জন্য, সেটা কোন জিনিসটা তার প্রায়োরিটি হওয়া, সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া উচিত? এখন এই মুহূর্তে ইমিডিয়েট নিড হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরের যে ইনস্টেবিলিটিটা আছে, এই যে এত টাকার লোন নিয়ে ব্যাংকগুলিকে ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিতে আপনি, অর্থনীতি মানে হচ্ছে অর্থ, তাই না? এই ইকোনমিক আমরা দেশকে সচল রাখার জন্য এটা খুবই প্রয়োজন, এবং সেটা ব্যাংকিং সেক্টর হিউজ একটা ভূমিকা পালন করে। আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন, উদ্যোক্তারা লোন নেবে, লোন নিয়ে তারা কাজে লাগাবে। এই যে কাজে না লাগানোর যে যে কালচারটা হয়ে গেছে, টাকা নিয়ে আপনি উধাও হয়ে যাবেন, এটাকে ঠিক করে আনতে পারা খুব একটা সহজ কাজ নয়। এবং এর মধ্যে আরেকটা কিছু কমপ্লিকেশন হবে, সেটা হচ্ছে এই যে মুদ্রাস্ফীতির যে ইস্যুটা আসছে, মানুষের সাধারণ মানুষকে জীবনকে দুর্বিষহ করা, এটার পেছনে হয়তো অনেক ষড়যন্ত্র থাকতে পারে, সেটা অন্য কথা, কিন্তু এটাকে সহনীয় কি করে করা যায়, এটার এই মেডিসিন কি হতে পারে। এখন আপনি ডাক্তার, আপনি জানেন, আপনি সব মেডিসিনে, কিন্তু সব একই মেডিসিনের সব রোগ আপনি সারাতে পারবেন না। আপনার যে ম্যাক্সিমাম রোগের একটা উপসর্গ হচ্ছে জ্বর আসা। আপনার পেটের অসুখ হলেও অনেক সময় জ্বর আসে, ফুড পয়জন হলেও জ্বর আসে, আপনার অন্যান্য রোগেও জ্বর আসে। আপনি সব রোগে যদি আপনি প্যানাডল দিতে থাকেন, কাজ হবে না। আমাদের প্রবলেম হয়ে গেছে কি, আইডিওলজিক্যালি আমরা এই যে মুদ্রাস্ফীতিকে আমরা অনেক সময় বলি যে হিটিং আপ অফ দ্য ইকোনমি, জ্বরের মতোই। এই জ্বরটা ভালো কারণে হতে পারে। আমি যদি ইকোনমি দ্রুত গতিতে চলে, ঘর্ষণের কারণে একটা উত্তাপ সৃষ্টি হবে। এই উত্তাপটি আপনাকে সহ্য করতে হয় কিছুদিন। যেমন আমরা দেখেছি কোরিয়াতে, ইন্দোনেশিয়াতে, যখন ইকোনমি 7, 8, 9% করে করতে, ওদের ইনফ্লেশন রেট 11, 10, 12% হচ্ছে। এতে করে কিছু অসুবিধা হয়, কিন্তু ওইটা আপনি এখন যদি আপনি ওই সময় বলেন না, আমি এটাকে দাবিয়ে রাখবো, আমি ঘোড়াকে অত দূরে চলতে দেবো না, তাহলে আপনার ইকোনমি স্লো হয়ে আসবে। এই অর্থে এতে করে অনেকে, আমি কিছুক্ষণ আগে আমি আমাদের ইউথ আনএমপ্লয়মেন্টের কথা বলেছি, আপনাকে এই ইকোনমিকে অনেক দ্রুত নিতে হবে। দ্রুত নিতে গেলে আপনাকে কিছুটা, আপনাকে জ্বর আসবেই, এবং এই জ্বরের কারণগুলি বুঝতে হবে। এই যে এখন ফ্লাড হলো, এই জন্য এটা ইকোনমি দ্রুত করার যে কারণে না, বিশ্ববাজারে দাম বেড়ে গেছে, এটার জন্য আপনার এটা এফেক্ট হবে। বিশ্ববাজারে আপনার এই যে যুদ্ধ লেগেছে ইউক্রেনে, সেখান থেকে মুদ্রা, আপনার ফুডের দাম বেড়েছে, এটার এফেক্ট এখানে হবে। এটা আপনি মুদ্রা সংকোচন নীতি দিয়ে কি করে ইয়ে করবেন, আপনি ইয়ে করেন। এখন আপনি সব জায়গায় এইটাকে যদি ইনফ্লেশনকে 5%-এর মধ্যে রাখতে হবে, 2%-এর মধ্যে রাখতে, এইটার তথ্যটা আপনাকে দিল কে? এর ইম্পেরিক্যাল ভিত্তি কি? এটার কোনো ভিত্তি নাই, এটা জাস্ট আইডিওলজিক্যাল। এইটা থেকে বের হওয়া, আসতে পারা আমাদের সনাতন অর্থনীতিবিদদের জন্য খুবই ডিফিকাল্ট। আমি আরেকটা পেপার আপনার পাঠানো উচিত ছিল, আমি রিসেন্টলি আরেকটা পেপার করেছি, এই ইনফ্লেশন একটা ডেভেলপ কান্ট্রির জন্য করেছি, একটা ডেভেলপিং কান্ট্রির জন্য করেছি। আমি অর্ধ শতবৎসরের আমি দিয়েছি, ডেটা দিয়েছি, বিশ্বের বিভিন্ন দেশের ডেটা দিয়েছি। কোন জায়গায় 10 to 11% ইনফ্লেশনে ইকোনমির ক্ষতি হয়েছে, ধসে পড়েছে, এটা কোনো প্রমাণ নেই। নট এ সিঙ্গেল এভিডেন্স। আমি এখন এখানে আপনার প্রোগ্রামে চ্যালেঞ্জ দিয়ে বলছি, নট এ সিঙ্গেল এভিডেন্স। হায়ার ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন বলি, অ্যাবাভ 40-50% ইজ ব্যাড। এবং এই কেসগুলো খুব রেয়ার, এই কেসগুলো খুব রেয়ার। এবং এই কেসগুলি হয় যখন পুরো আপনার পলিটিক্যাল ক্রাইসিসে পুরো দেশ ভেঙে পড়ে, যেমন আপনার সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে হয়েছে। এবং এগুলি খুব শর্ট লিভ। ইরানের বিপ্লবের পরে হয়েছে, নিকারাগুয়ের বিপ্লবের পরে হয়েছে ওখানে। তো এখানে এগুলি খুব শর্ট লিভ, 1-1.5 মাসের মধ্যে এগুলি চলে যায়। এটার জন্য আপনি
ইকোনমিকে আবার বলবেন শর্ট টার্ম পেইন ফর লং টার্ম গেইন, এগুলি তাত্ত্বিক কথা, এগুলি আইডিওলজিক্যাল। এইটা একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশে, কারণ আনফর্চুনেটলি আমরা এই এই চিন্তাধারা থেকে, উইথ অল রেসপেক্ট, আমি নাম বলবো না, আমার থেকে অনেক সিনিয়র ইকোনমিস্টরা আছেন, কিন্তু আমার সাথে যদি ওনারা বসেন, আমাকে ওনাদের আমি দাবি করব যে আপনারা আমাকে ডেটা দেন, আমাকে বাংলাদেশের কন্টেক্সটে ডেটা দেখান যে ইনফ্লেশন যখন 7, 8, 9, 10% হয়েছে, ইকোনমি ধ্বংস হয়ে গেছে, ইকোনমি গ্রোথ হয়নি। এটা একটা ভুল এই ডায়াগনোসিসের একটা বিরাট রিস্ক আমাদের মধ্যে আছে। আপনি যদি এখন ইকোনমি স্লো করে দেন, অলরেডি মানুষ, আপনাকে চুজ করতে হবে, পয়সা বেশি দিয়ে কিনবেন নাকি চাকরি হারাবেন, কোনটার মধ্যে হচ্ছে, কোনটা ইজ ওয়ার্স। আপনি এখন হয়তো ইনকাম আছে, কিছু পয়সা বেশি খরচা করে এবং এটাকে অন্যভাবে সমাধান করা যায়, যেটা হচ্ছে পাবলিক প্রভিশনিং অফ বেসিক নিডস, পাবলিক ট্রান্সপোর্ট বাড়ান। আপনি যে লোন নিয়েছেন, লোন দিয়ে তো এটা করা উচিত ছিল। আপনি মেট্রো লেন করেছেন, এখান থেকে কত কোটি টাকা চুরি করেছে, চুরিটা বন্ধ করেন। তারপরেও তো গণপরিবহন যেটাকে বলি আমরা, সেটা তো কোনো অবস্থাই নাই, তাই না? মানে আপনি চাইলে বাড়ি করেন, চাইলে তো সব জায়গায় আপনি জেলখানা না করে আপনি আপনি সাধারণ লোকের জন্য বাড়ি করেন, ছোট ছোট বাড়ি করেন। আপনি করেছেন কাশিমপুর জেল। হ্যাঁ, তো এটা না করে আপনি এই স্বাস্থ্য ক্ষেত্রে আপনি প্রাইভেট সেক্টরে বড় বড় হসপিটাল না করে কিউরেটিভ প্রিভেন্টিভ হেলথে যান, প্রাইমারি হেলথ, যেটা জাফরুল্লাহ সাহেব বলেছে, যেটা WHO 1978 আলমাটি ডিক্লারেশনে যান, আপনি তো জানেন, সেখানে যান, আপনি ওগুলি করেন, তাহলে তো আপনি মুদ্রাস্ফীতি হয় না। আমি মুদ্রাস্ফীতি, আমি কস্ট অফ লিভিং ক্রাইসিস হয় না। আপনি 11-12% ইনফ্লেশন, আপনি বাড়ি ভাড়া যদি আপনাকে দিতে না হয়, কিংবা সাবসিডাইজ যদি দিতে হয়, যেহেতু আপনি এই সরকারি প্রোভাইডেড বাড়িতে আছেন, হ্যাঁ, আমাদের তো খাস জমির অভাব নেই, আপনি সেখানে করেননি কেন? এটা বিভিন্নভাবে এটাকে ডিল করা যায়। কস্ট অফ লিভিং ক্রাইসিস আমাদের হবেই, যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট কান্ট্রি। এই ফ্লাড, তুফান, এগুলি হবে, আমাদের সাময়িক এই বিভিন্ন সময় শক হবে ইকোনমিতে, এবং আমাদের মুদ্রাস্ফীতির মূল কারণ হচ্ছে শক লাইক দিস। আর যদি আপনি চুরি চামারি এগুলি বন্ধ করতে পারেন, চাঁদাবাজি বন্ধ করতে পারেন, চাঁদাবাজি ইজ এ বিগ কম্পোনেন্ট অফ দ্য প্রাইস। তা আপনি এখানে মুদ্রা সংকোচন করে আপনি ইন্টারেস্টের 8%, 9% বাড়াই দিলেন, যার ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন ক্ষতিগ্রস্ত হবে, আপনি আরো জব লুজ করবেন। কারা লাভবান হবে? যাদের ব্যাংকে সেভিং আছে। কাদের আছে? গরিব লোকের সেভিং আছে। মুদ্রাস্ফীতি হলে কিন্তু গরিব লোকের লাভ হয়, কারণ তারা ঋণগ্রস্ত, ঋণের রিয়েল বোঝাটা কমে আসে, রিয়েল ভ্যালু অফ দ্য ডেট কমে আসে, গরিবরা কিন্তু লাভবান হয় মুদ্রাস্ফীতি দিয়ে, বুঝছেন? কারণ ওদের তো লাক্সারি, ম্যাক্সিমাম তো লাক্সারি আইটেম, তাই না? তো এই যে এগুলি আপনাকে পলিটিক্যাল, এই যে আপনি তো বলবেন আপনি লেফটের কথা বলছেন, এগুলি পলিটিক্যাল ইকোনমিক ডিসিশন। এগুলি না, আমি বলি না যে লেফটের সবকিছু খারাপ, বলি না, ডেফিনেটলি লেফটদের কন্ট্রিবিউশন আছে, লেফটদের চিন্তা, বাংলাদেশে লেফটদেরকে ধরেন দেখা, মানে কেন বাংলাদেশের লেফটরা রাজনীতি করতে পারলো না ফাইনালি, এর কারণটা তো একটাই, যে তারা ধর্মটাকে শত্রু ভাবা শুরু করলো, হ্যাঁ, এবং ধার্মিক মানুষদেরকে শত্রু ভাবা শুরু করলো, এবং নাস্তিকতার চর্চাটাকেই তারা তাদের পলিটিক্যাল এজেন্ডা হিসেবে, প্রাইমারি পলিটিক্যাল এজেন্ডা হিসেবে গ্রহণ করলো। সবাই না, একটা বড় অংশ, মানে ধরেন সিপিবি ঘরানার রাজনীতিবিদরা তো একটা বড় অংশ। তো এই কারণেই তো বাংলাদেশের মানুষ বামপন্থা থেকে দৃষ্টি সরিয়ে নিল। বাট স্টিল এটাও স্বীকার করতে হবে যে পাশাপাশি এইরকম একটা জায়গা থেকেও যারা
উঠে এসছে, ধরেন আপনি উঠে এসছেন সেই বাম রাজনীতি থেকে, তাই না? আমিও তো বাম রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, তাই না? তো আমাকে এটা টু সাম এক্সটেন্ট বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে আমার অ্যাক্টিভিজমকে, যদিও আমি বাম না এখন, বাট স্টিল বাম ব্যাকগ্রাউন্ড থেকে তো এসেছি, ওই ট্রেনিংটা তো আমার আছে আমার ভিতরে। তো আনিস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই আমাদের আমি একটা কথা এখানে অ্যাড করতে চাইবি নাকি, আমাদের হ্যাঁ। বামদের সবচেয়ে গ্রেটেস্ট ফেলিয়ার হচ্ছে মৌলানা ভাসানীকে মূল্যায়ন করতে না পারা। ওনাকে আমরা কমিউনিস্ট মনে করা, উনি কিন্তু কমিউনিস্ট ছিলেন না। উনি 1970-তে যে ক্ষেত্রটার উপরে করেছিলেন, লাল টুপি সম্মেলন, ওই ক্ষেত্রটা আমরা একটা ফার্টাইল বিপ্লবের জন্য, জনগণতান্ত্রিক পূর্ব বাংলা গঠনের জন্য একটা ফার্টাইল ল্যান্ড উনি আমাদেরকে দিয়েছিলেন। সেটা আমরা ওয়েস্ট করেছি, এই ফাঁকে সেটা শেখ মুজিব নিয়ে নিলেন। বেকুম তো থাকবে না রাজনীতি। আমাদের গ্রেটেস্ট ফেলিয়ার হচ্ছে ওই দিন 1969-এর পরবর্তীতে যে টবাটক সম্মেলন করে উনি এসে পাকিস্তান, পুরো পাকিস্তানের জন্য এটা ছিল বিরাট, পূর্ব বাংলার জন্য না, পাকিস্তানের জন্য উনি কিন্তু একটা ক্ষেত্র তৈরি করে দিয়ে এসেছিলেন। ওই ক্ষেত্রটা এখনো আছে, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট ফেলিয়ার। থ্যাংক ইউ আনিস ভাই, ভালো থাকবেন। আমরা আরো অন্য বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব, যদি ক্রুশিয়াল অর্থনীতির বিষয় আসে আমাদের সামনে আমরা আলাপ করব। আশা করি আমাদেরকে সময় দেবেন। আজকের সময়ের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ আমাকে এই নিমন্ত্রণ জানার অনেক ধন্যবাদ। আমরা দর্শকদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতেও আপনাদের প্রোগ্রামে আশা রাখি। আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা, ভালো থাকবেন।